শিখতে পারবি। আজকেও অনেকেই যদি রেকর্ডিং কেউ করে একটু করেও নিতে পারি, প্লাস বাকি একজন করলে সবাইকে করতে হবে না, একজন করলে বাকিরা ভালো করে মন দিয়ে শোন। এটা আমার খুব সুন্দর করে 1 ঘন্টা ভিডিও করা আছে। আমার সামনে প্ল্যান দেখতে এসছে, তোর নাম কি? লোকেশ। লোকেশ আমি কালকে ধরেছি, আজকে সঞ্জয় মুন্ডা। সঞ্জয় এসছে আমার কাছে প্ল্যান দেখতে। সঞ্জয় দেখে ইনভাইট করেছে। ক্যারিয়ার কাউন্সেলিং কি বলে ইনভাইট হয়? লার্নিং আর্নিং কি বলে? ক্যারিয়ার কাউন্সেলিং। একটা কম্পিউটার কোর্স শেখা যাবে, পাশাপাশি কিছু ইনকাম করা যাবে, পাশাপাশি মানে ইনকামটা পাশাপাশি। মেন কি? এডুকেশন। আমার কথাতেই আমি ইনকামকে কোথায় রাখছি? পাশাপাশি। মেন জায়গায় রাখি নাই, মেন চেয়ারে কারেন্সি। ইনভাইট যেভাবে হচ্ছে সেভাবেই হোক, রাতারাতি বদলাবি না। যতক্ষণ আমরা নতুন ইনভাইটিং এর স্কিল সম্বন্ধে আমরা নিজেরা তৈরি হবো, সেটা নিয়ে লাগলে আরো একদিন আমি জুম মিটিং করে কিভাবে আরো বেটার ইনভাইট করতে আলোচনা করবো। তাই ইনভাইট হলো আমার কাজ। আমি যখন প্ল্যান শো দেখাচ্ছি মনে রাখতে হবে ক্রস যাকে আমি ইনভাইট করেছি তাকে আবার ডকুমেন্ট আনতে বলেছিস তো? ডকুমেন্ট ভেরিফিকেশন হয়েছে তো? ম্যাডাম বসছে তো ভিতরে বুদিয়ালা সিয়ারে? তাহলে তার মনে তোরা একটু ভালো করে ভাব, প্রসপেক্টার মনে কি চলছে যখন ও ডকুমেন্ট দিল। আর ইন্টারভিউ দিয়ে কি পাওয়া যায়? তাহলে ও কিন্তু বসে আছে তুই কখন চাকরি এবং মাইনের কথা বলবি। যে তুই শুরু করলি এই এডুকেশন এই কোর্স, তারপর যখন আস্তে আস্তে 15,000 বুঝি এর লগে রাখছো কি না শিখি না হতে পারছি আমি কথাটা। এইবার ঠিক আছে, এবার আমি কিভাবে বলবো? হাই সঞ্জয়, গুড মর্নিং, আমার নাম পার্থ ভৌমিক। তো আজকে যে প্রজেক্টটা তুমি শেয়ার করতে শুনতে এসেছো, এই প্রজেক্টটাতে আজ থেকে 3 বছর আগে আমিও সুযোগ পেয়েছিলাম আমার এক বন্ধুর মাধ্যমে, এবং আমি বলতে পারি এটা একটা লাইফ চেঞ্জিং অপরচুনিটি, জীবন বদলে দেওয়ার মতো একটা সুযোগ। যাই হোক সঞ্জয়, তুমি আজকে এখানে এসছো, তুমি কি ভেবে এসছো, মানে কি শুনে এসছো যদি একটু বলো। ও বললো এডুকেশন, সঙ্গে কিছু ক্যারিয়ার, পাশাপাশি একটা ইনকামও আছে, কম্পিউটার কোর্স, যেটাও শুনেছো বললো। একদম ঠিক শুনেছো যে এখান থেকে পড়াশোনা করে একটা ক্যারিয়ার বা রোজগার করা যেতে পারে। ন্যাচুরালি পড়াশোনা করে আমরা সাধারণ বাঙালি মধ্যবিত্ত কোন ধরনের ক্যারিয়ারের কথা ভাবি? চাকরি, ঠিক না সঞ্জয়? একদম। আজকে আমাদের এই প্রজেক্টটাতে প্রাথমিকভাবে আলোচনা করব কিভাবে আজকের দিনে যে পড়াশোনাগুলো আমরা কলেজে বিকম নিয়ে বিএসসি করছি যার সঙ্গে চাকরির কোনো সম্পর্ক নেই। আমরা বলছি বাবর সাম্রাজ্য, আমরা বলছি হুন্ডা কবে এসেছিল। হ্যালো, ইয়েস অর নো? এভারেস্টের উচ্চতা কত? ইয়েস অর নো? মোগল সাম্রাজ্যের পতনের কারণ কি? কিন্তু আজকে চাকরি আছে কোথায়? ওয়েবসাইট ডিজাইনিং। চাকরি আছে কোথায়? ডিজিটাল মার্কেটিং। চাকরি আছে ব্লগার, সোশ্যাল মিডিয়া এক্সপ্লোর। চাকরি আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। কিছু পড়ছে মোগল সাম্রাজ্যের পতনের কারণ। ইয়েস অর নো? তো আজকে অবশ্যই আমরা সেগুলো নিয়ে আলোচনা করবো। প্রাথমিক পার্টটা আমাদের থাকবে কিভাবে, কোন ধরনের এডুকেশন করলে, কোন ধরনের ক্যারিয়ারের রাস্তায় গেলে আমি একটা 15,000 20,000 টাকা চাকরি পেতে পারি। খুব অভিজ্ঞ সঞ্জয়, আমরা আলোচনা করবো আরো কিছু। তার আগে যদি একটু তুমি আমায় বলো যে তোমার জীবনে আগামী 5 বছরের লক্ষ্য কি? খুব গোদা বাংলায় বলি, আগামী পয়সা আমরা চাকরি করতে চাই কেন? রোজগার করার জন্য। রোজগার দিয়ে আমরা কি করি সঞ্জয়? শুধু মেনটেন, স্বপ্ন নেই আমাদের কিছু। বাকি পাশের বাড়ির লোকটাকে যখন আমরা ভালো গাড়ি নিয়ে বেরোতে দেখি রাস্তায় একটা দারুণ ক্রুজার বাইক, আমারও দিন তো বাগানে হয় না? তাহলে ইয়েস নো? পাশ দিয়ে যখন লাল চমচমাতি দারুণ গাড়ি বেরিয়ে যায় মনে হয় না যদি আমারও হতো? হ্যালো, ইয়েস নো? যখন অন্য বন্ধু গার্লফ্রেন্ডকে নিয়ে বড় রেস্টুরেন্টে ঢোকে কোথাও আমার মনে হয় না কাজ আমার পকেটেও টাকা থাকতো, আমি লাইফটা লিড করতে পারতাম? অন্য কোনো বন্ধু যখন গোয়ায় গিয়ে বিচ থেকে লাইভ কল করে, স্ট্যাটাস লাগায়, মনে হয় না সঞ্জয় আগামী তোমার কি এই স্বপ্নগুলো নেই? সব মানুষের আছে সঞ্জয়, কিন্তু নিজেকে ভুলিয়ে বুঝিয়ে বোকা বানিয়ে আমি একটা চাকরি পাইনি। চাকরি দিয়ে পেট চলে, স্বপ্ন পূরণ হয়। যদি হতো তাহলে তোমার পাশে, তোমার আশেপাশে তোমার বাবার ছেলে, কাকার ছেলে, প্রতিবেশী যারা 15-20 হাজার টাকা চাকরি করছে, তাহলে তাদের বাড়ির সামনে একটা লম্বা গাড়ি থাকতো, তারা বছরের পর বিদেশ থাকতো, তার কাছে একটা ক্রুজার বাইক থাকতো। হ্যালো, ইয়েস অর নো? সেও প্রতি বছর 1-2 বার করে গোয়া, সিমলা, কেরালা ঘুরতে যেত। কিন্তু আফসোস
তার পেট চালাতেই দায় হয়ে যায়। তো তুমি এটা ভুলে যাও যে তোমার যোগ্যতা কি, তুমি কয়টা চাকরি পেতে পারো ভুলে যাও। ধরো তোমার যোগ্যতা আনলিমিটেড এবং কোনো একটা প্ল্যাটফর্ম তোমাকে কম যোগ্যতাতেও বেশি রোজগার দিতে প্রস্তুত, তাহলে তুমি আগামী 5 বছর জীবনে কি কি কিনতে চাইবে? যেটা কিনতে পারলে তুমি আনন্দ পাবে, তোমার ক্যাপাসিটি আছে কিনা ভুলে যাও। 1 মিনিটের জন্য তোমার কাছে তোমার কোনো দেবদূত এসছে, ভগবান এসছে, শঙ্কর ভগবান ডাকে, সে বলতে যা বর চাই চেয়ে নিয়ে বল আগামী 5 বছর কি কি পেতে খুশি। যদি মন খুলে একটু বলো কিভাবে হবে তার রাস্তা আমি পরে বলছি, বা হওয়া সম্ভব কিনা, তোমার যোগ্যতায় সেটা সম্ভব কিনা পরে আসছে। প্রথমে ভেতরের ইচ্ছেগুলো যেগুলোকে লুকিয়ে রেখেছি, দাবিয়ে রেখেছি, জোর করে রেখেছি। আগামী 5-10 বছরের মধ্যে জীবনে কি কি করতে হবে? কি ধরনের বাড়ি, কোন জায়গায়, কিরকম বাজেট হতে পারে তার? আমি ছেড়ে দিলাম, অতও ভাবছি না। মোটামুটি বাবা মাকে যে একটা ভদ্র সভ্য, আগামীতে নিজের পরিবার হবে, সন্তান হবে, বাবা মার জন্য ঘর হবে, নিজের একটা পার্সোনাল রুম হবে, একটা গেস্ট রুম হবে, এইরকমও একটা মধ্যবিত্ত বাড়িও আগরতলায় ভালো করে বানাতে গেলে কত টাকা লাগবে? সে উদয়পুরে, হ্যাঁ যেখানেই হোক, মোটামুটি 40-50 লাখ। একটা গাড়ি যেটাকে আমার মাকে যদি আমি যে গাড়িটায় বসাই একটা তৃপ্তি পাবো, যে বেচারি সারা জীবন এত কষ্ট করবো, আমি অন্তত একটা গাড়ি কিনে কিন্তু শান্তি পাবো। সেরকম কিরকম গাড়ি তোমার পছন্দ? একটা ছোটখাটো হুন্ডাই নেক্সন ধরি 10-12 লাখ টাকা, একটা সুইফট ডিজায়ার ধরি 8-9 লাখ টাকা। তুমি কোন মিডিয়াম স্কুলে পড়াশোনা করছো? লোকাল মিডিয়াম। তুমি কি চাইবে তোমার পরবর্তী প্রজন্ম এরকম স্কুলে পড়ুক, একটু ভালো প্রাইভেট হাইফাই স্কুলে যাবে, ব্রিটিশ মিডিয়াম স্কুলে, প্রাইভেট স্কুলে? তার খরচ মোটামুটি কোনো আইডিয়া আছে? আমি বলে মোটামুটি একটা বাচ্চাকে পড়াতে গেলে স্কুলে পড়া, টিউশন, বইপত্র, বাসের আসা যাওয়া, টিফিন 1000-10 টাকা মাসে লাগে। তার দুটো বাচ্চার জন্য কত লাগে? 20,000। একটা গাড়ি যদি মোটামুটি 8-9 লাখ টাকারও কিনবি, তার যদি 2-3 লাখ টাকা ডাউন পেমেন্ট করি, 5 লাখ টাকা লোন নিই, তাহলে 10 লাখ টাকা ইএমআই আসে। একটা 40 লাখ টাকার বাড়ি বানাতে গেলে যদি 10 লাখ টাকা আমার ধরলাম বাবার টাকা আছে, সেখান থেকে দেবো, বা ঠিক আছে বেঁচে দিয়ে সেখান থেকে বাড়ি করবো, 30 লাখ টাকা লোন নিই, তাহলে 30,000 টাকা ইএমআই আসে। তাহলে 30,000 বাড়ির জন্য, 20,000 বাচ্চার জন্য, 10 থেকে 15,000 গাড়ির জন্য, খাওয়া দাওয়ার জন্য আরো মোটামুটি 15-20,000। তুমি জানো এই বছর সরকার ইনকাম ট্যাক্সের ছাড় কি দিয়েছে? মানে কত টাকা অব্দি ইনকাম করলে কোনো ইনকাম ট্যাক্স দিতে হবে না। সরকার বলছে 12 লাখ টাকা বছরে যদি কেউ ইনকাম করে তাকে কোনো ট্যাক্স দিতে হবে না। মানে সরকার 1 লাখ টাকা মাসের ইনকামের লোককে বলছে সে ট্যাক্স দেওয়ার যোগ্য না। কারণ সরকার আজকে মিডিল ক্লাস না, লোয়ার মিডিল ক্লাসের সংজ্ঞা কি বলছে? কত ইনকাম? কারণ সরকার বলছে চাকরি দিলে যদি একটু ভদ্র সভ্য, মার্সিডিজ, বিএমডব্লিউ, ফেরারি, লাম্বরগিনির কথা বলছি না, বিএমডব্লিউ বাইকের কথা বলছি না, মধ্যবিত্ত জীবনযাপন করতে গেলে মাসে লাগে 1 লাখ টাকা। তাহলে ভদ্র সভ্যভাবে বাঁচা যায়, বাবা মার কিছু হলে আপনাকে চিকিৎসা করানো যাবে। হ্যালো, বুঝতে যাচ্ছি? তো সঞ্জয়, তোমার স্বপ্ন একটা গাড়ি, তোমার স্বপ্ন একটা বাড়ি, তোমার স্বপ্ন একটা স্পোর্টস বাইক, তোমার স্বপ্ন প্রতি বছর একটা ফ্যামিলিকে নিয়ে ভারতবর্ষের কোনো বড় লোকেশনে বেড়াতে যাবো। 3-4 জন মিলে যদি ফ্লাইটে করে যাও, সিমলা ঘুরে আসা তাহলে 1 লাখ টাকা খরচা আছে ফ্যামিলির 4 জন, তাহলে মাসে 10,000 টাকা শুধু ঘোরার লাগে। এগুলো মিডল ক্লাস স্বপ্ন করছে সঞ্জয়। সেটা কি 15,000 টাকার চাকরিতে সম্ভব? আর এই মুহূর্তে তুমি যে পড়াশোনাটা করছো, তা দিয়ে কি তোমার মনে হয় তোমাকে এই মুহূর্তে 1 লাখ টাকার ইনকামের কোনো সুযোগ তোমার কাছে আছে তোমার জীবনে বসে? যদি সেটাই তোমার ইচ্ছেটা থাকে, তাহলে আজকে আমরা আলোচনা করবো কি করে সঞ্জয় তার স্বপ্নের বাড়ি, কি করে স্বপ্ন হয় সঞ্জয় তার স্বপ্নের বাড়ি, তার স্বপ্নের বেড়াতে যাওয়ার জায়গাকে জীবনে অ্যাচিভ করতে পারে, আমাদের সেটা নিয়েও আলোচনা করতে পারি। যদি তুমি চাও, যদি তুমি বলো যে না আমার শুধু 15 লাখ টাকার মাইনে চাকরিই দরকার, তাহলে আমরা 15 মিনিটে আলোচনাটা শেষ করে দেবো। কিন্তু সঞ্জয় তোমার চোখ দেখে মনে হচ্ছে স্বপ্ন আছে, কিন্তু লুকিয়ে রেখেছো, দাঁড়িয়ে রেখে পেটা ফেলে, না দাদা অত ভয়ঙ্কর কাজ নাই, আমাদের কে ওই তো কোথায় এরকম শুধু। সঞ্জয় কিছুক্ষণের জন্য ভুলে যাও তোমার যোগ্যতা, তোমার কোয়ালিফিকেশন, তুমি পারবে কিনা, সেটা নিয়ে আমরা আলোচনা করবো, দেখা যাক। ডাল ভাত খেয়ে বেঁচে থাকবো, মরে যাবো না, এইটুকুনি আজকের দিনে সেই নিশ্চিন্ত আছে। হাত পা চালালে কিছু না কিছু কামাই, ডাল ভাত জুটে যাবে। কিন্তু ডাল ভাত খেয়ে বেঁচে থাকার জন্য কি জীবনে যত্ন নিয়েছি?
একটা প্লেন যদি দাঁড়িয়ে থাকে তাহলে কোনোদিন অ্যাক্সিডেন্ট হবে না, কিন্তু প্লেন কি দাঁড়িয়ে থাকার জন্য তৈরি হয়েছে না ওড়ার জন্য? আমাদের জীবন কি ঘিরে পড়ে বেঁচে থাকার জন্য না আকাশে ওড়ার জন্য? সঞ্জয়, তাহলে কি শুধু আমরা জব পার্টটা নিয়ে আলোচনা করবো, নাকি কি করে লাখ টাকা যেটা তুমি বললে ওই ইনকামটাও মাসে করা যায় এবং ওটাকে ছাড়িয়েও কি করে করা যায় সেই পার্টটা নিয়ে আলোচনা করবো? তাহলে আমাদের পুরো ডিসকাশনটা করতে মিনিট 45 লাগবে, 45 মিনিট থেকে 1 ঘন্টা লাগবে। তাহলে ক্লিয়ার হলো? তাহলে আমাদের আলোচনাটা সঞ্জয় এগুলোই একটা করে আমি প্রথমে ফোনটা সাইলেন্ট করে নিই, তোমার জীবন নিয়ে আলোচনা, আমার চেয়ে তোমায় বেশি সিরিয়াস হতে হবে, অ্যাটেনশন থাকবে। প্রথমে খোলা মনে দেখে নাও, তারপরে দেখা যাক না কি করা যায়। ঠিকই সঞ্জয়? তাহলে প্রথম পার্টটা নিয়ে আমরা আলোচনা করেছি, তুমি বলেছিলে কি করে একটা বেসিক জব পেয়ে আমরা একটা ক্যারিয়ারে মোটামুটি রোজগার করতে পারি। তার জন্য আমাদের অর্গানাইজেশন প্রথমে দেখেছে যে ভারত কি কি ধরনের জব মার্কেটে রয়েছে। মার্কেটে একটু আগে বললাম জব ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, সংস্কৃত নিয়ে জব আছে কোথায়, জব আছে কোথায়, জব আছে কোথায়, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এই দিকটাকে মাথায় রেখে গভীর রিসার্চ করে আমাদের অর্গানাইজেশন বেশ কিছু অসাধারণ এডুকেশন কোর্স ডিজাইন করেছে এবং খুব মিনিমাম অ্যামাউন্টে, যেটা করার জন্য ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, দিল্লি যেতে হবে, নিজের আমার সাথে বসে নিজের উদয়পুরে বসে এডুকেশন কি করি। আমি এখন একটা ডিজিটাল মার্কেটিং এর উপরে আমাদের অর্গানাইজেশন এটাও বলছে না যে প্রথমেই তুমি 2 বছরের কোনো কোর্স এখানে ভর্তি হয়ে যাও, এই 3 মাস পরে ইন্টারেস্ট পেলে না টাকাটা নষ্ট হবে। চাচ্ছে আমাদের অর্গানাইজেশন বলছে প্রথমে আমরা একটা ইন্ট্রোডাক্টরি কোর্স করে দিচ্ছি ডিজিটাল মার্কেটিং এর উপর, কি করে তুমি ইউটিউব এক্সপার্ট হতে পারো, কি করে সোশ্যাল মিডিয়া এক্সপার্ট হতে পারো, কি করে তুমি একজন ডিজিটাল ইনফ্লুয়েন্সার হতে পারো। হ্যালো, বেরোচ্ছে? ইভেন তুমি বাড়িতে বসে কি করে ফ্রিল্যান্স কাজ দিতে পারো। এখানে বসে আছে কিন্তু ব্যাঙ্গালোরের কোম্পানি তোমাকে কাজ দেবে তাদের ডিজিটাল মার্কেটিং এ, এখানে তুমি বসে আছো বোম্বের কোম্পানি তোমায় কাজ দেবে ওয়েবসাইট কি করে বিল্ড করতে হয়, এখানে বসে আছো নিউ ইয়র্ক থেকে তুমি কাজ পাবে কি করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর উপরে সেই কোম্পানির কাজের সাপোর্ট তুমি এখানে বসে করতে পারো। তুমি যখন আপনি ওয়ার্ক ফ্রম হোম পৃথিবীতে বাড়িতে বসেও করা যায় যদি স্কিল থাকে। এই ধরনের ডিফারেন্ট স্কিলের উপরে আমরা কাজ করছি। আমাদের এডুকেশন আছে ডিজিটাল মার্কেটিং এর উপর, আমাদের এডুকেশনের ওয়েবসাইট ডিজাইনিং এর উপর। যদি তুমি অ্যাকাউন্টস ব্যাকগ্রাউন্ডে সেটা তাহলে আমাদের কাছে সেই ব্যাকগ্রাউন্ডে গুলো ট্যালি থেকে শুরু করে যাবতীয় মোবাইল কমার্স, ই কমার্স, গেম কমার্সের উপরও আমাদের প্রোগ্রামস রয়েছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সবচেয়ে হটটেক আইটেম আজকের দিনে, তার উপরেও এক্সপার্ট কি করে তৈরি হবে তার জন্য আমাদের কাছে প্রোগ্রামস আছে। এবং সবচেয়ে বড় কথা, এই যে এডুকেশনগুলো করানো হবে এর মধ্যে যেগুলো ফিজিক্যাল পাবে সেগুলো তো লোকাল ফ্যাকাল্টি করাবে, কিন্তু তুমি যদি মনে করো তার সঙ্গে তুমি ন্যাশনাল লেভেল ফ্যাকাল্টির সঙ্গে কানেক্টেড হতে চাও তাহলে ব্যাঙ্গালোর থেকে, দিল্লি থেকে, বম্বে থেকে দেশের সেরা ফ্যাকাল্টিরা তোমাকে এডুকেশনগুলো প্রোভাইড করবে, যেটা তুমি তোমার গ্রামে বসে দিতে পারো। ভালো ক্লিয়ার হচ্ছে? কোন এডুকেশনটা নিলে তোমার জন্য বেটার হতে পারে ওটা এন্ড অফ দ্য প্রেজেন্টেশন আমরা পুরো সিলেবাস ধরে ডিটেইল ডিসকাশন করব। এটা হলো আমাদের এডুকেশনের সবচেয়ে বড় কথা। এখানে যে কোনো এডুকেশন তুমি যাই দাও, আজকে কোম্পানিরা ইন্টারভিউ দেওয়ার সময় আগে দেখবে পহলে দর্শনধারী বাদ মে তাহলে প্রথমেই শুধু টেকনিক্যাল নলেজ তো অনেক পরে, আগে তুমি কিভাবে ঘরে ঢুকলে, মে আই কাম ইন কিভাবে বললে, হ্যান্ডশেক কি করে করলে, তাই পরে কি করে নিজেকে প্রেজেন্ট করলে, সেলফ ইন্ট্রোডাকশন কি করে দিলে। তাহলে ইন্টারভিউতে ফার্স্ট কোশ্চেন থাকবে সেলফ ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। তাহলে আমরা এই এডুকেশনের সঙ্গে সঙ্গে অ্যাটিটিউড ডেভেলপমেন্ট ট্রেনিং, পার্সোনালিটি ডেভেলপমেন্ট ট্রেনিং, কমিউনিকেশন কি করে কথা বলতে হয় তার উপরে ডেভেলপমেন্ট ট্রেনিং। শুধু তাই নয়, আমরা এখান থেকে শেখাবো শুধু চাকরিতে জেনারেল লেভেলে না, তুমি যদি ম্যানেজার লেভেলে যেতে পারো, সিনিয়র ম্যানেজার, বড় ম্যানেজার হতে গেলে কি স্কিল চাই, ম্যানেজমেন্ট। কেন তোমাকে 10টা লোককে পরিচালনা করতে হবে, পরিচালনা করতে হবে। তার জন্য আমরা দেবো বিজনেস ম্যানেজমেন্ট ট্রেনিং, টিম ম্যানেজমেন্ট ট্রেনিং, যেগুলো এমবিএর মতো জায়গায় 5 লক্ষ টাকা দিয়ে লোকে শিখতে যায়। আমাদের এখানে সেই ধরনের ট্রেনিংগুলো ব্যবস্থা আছে। যে কোনো প্রশ্ন মিললে এই ট্রেনিংগুলো কমপ্লিমেন্টারি বা ফ্রি সাপোর্ট হিসেবে দেওয়া হবে। ভালো ক্লিয়ার হচ্ছে? কোনো কোর্সে ডিটেলসে গেলাম না, এডুকেশন পার্ট আমার শেষ, কারণ আসল জায়গায় আমি আসল তারপরেও যখন হ্যাঁ করতে চাই তখন ওকে কোর্স আমি সিলেক্ট করে দেবো। ভালো ক্লিয়ার হচ্ছে? এটা কেন আমাদের ফার্স্ট পার্ট যেটা আমি বলেছিলাম, এই ধরনের যে কোনো কোন এডুকেশন তুমি যদি মনে করো চাকরি দিতে চাও তাহলে অবভিয়াসলি আমরা তোমাকে এন্ড অফ দ্য প্রেজেন্টেশন আরো ডিটেল কাউন্সিলিং করে দিয়ে দেবো। তোমার জন্য কোন কোর্সটা কমপ্লিট হতে পারে, শুধু তুমি নয়, তোমার বাড়িতে ভাই, বোন, অন্য কেউ যদি থাকে তাদের জন্য আমাদের ক্যারিয়ার কাউন্সিলাররা বা আমি আছি যে তোমাকে রাইট সঞ্জয়? এবার আমি সঞ্জয় একটা পড়াশোনা করলাম, একটা ক্যারিয়ারও আমি পেয়ে গেলাম, একটা দারুণ ডিরেকশন পেলাম। এতদিন আমি জানতামই না কোন ধরনের জায়গায় ক্যারিয়ার আছে, আমি জানলাম, সেই রুটে যাওয়া শুরু করলাম এবং আমি একটা চাকরির জন্য নিজেকে যোগ্য তৈরি করলাম। হ্যালো, ক্লিয়ার হচ্ছে? চাকরিও পেতে শুরু করলাম।
রোজগারও করতে শুরু করলাম, কিন্তু যত টাকা রোজগার করলাম তার বেশিরভাগ টাকাই চলে গেল ডাক্তারের কাছে, হসপিটালে, নার্সিং হোমে। কারণ ভারতবর্ষে আজকে 10 জনের মধ্যে দেখা যাচ্ছে 4 জন ডায়াবেটিস, প্রতি 10 জনে 2 জন ক্যান্সার। দেখা যাচ্ছে একটা লোক 50 বছর অবধি যে টাকাটা সেভিং করে তার পুরো টাকাটাই ভেলোরে গিয়ে, চেন্নাই থেকে হায়দ্রাবাদে গিয়ে হসপিটালে ঢেলে আসে। তাহলে জীবনে পেলাম না অর্থ পেলাম না স্বাস্থ্য পেলাম। গভীর রিসার্চ করে আমাদের অর্গানাইজেশন দেখেছি যে শুধু ক্যারিয়ার বা রোজগার দিলেই হবে না, মানুষকে সুস্থ রাখতে হবে, তাহলে সে জীবনকে উপভোগ করতে পারবে। গভীর রিসার্চ করে আমাদের অর্গানাইজেশন দেখেছে যে কেন মানুষ এত অসুস্থ হচ্ছে। হ্যালো, ক্লিয়ার হচ্ছে? তার কারণ আমাদের খাদ্য খাওয়া অনিয়মিত। আমরা 3 বেলা পেট ভরে ভাত খাচ্ছি, কিন্তু কোষের যেটা প্রয়োজন সেটা আমরা খাচ্ছি না। যে খাবারটা খাচ্ছি তার মধ্যে বেশিরভাগটাই পলিউটেড, কোনো আমাদের নিউট্রিশন নেই, যেহেতু কেমিক্যাল দিয়ে চাষ হচ্ছে। রাত্রির 8টায় ডিনার করার কথা বলছি, রাত্রি 12টায়। তেল খাওয়া দরকার দিনে 2 চামচ, দিনে 2 লিটার, মাসে 2 লিটার খেয়ে ফেলছে একজন মানুষ। হ্যালো, ইয়েস না? তাহলে সেইখান থেকে আমাদের অর্গানাইজেশন থেকে যে এত অসুখ কেন হচ্ছে, মানুষ তার টাকা পয়সা সর্বশান্ত হয়ে যাচ্ছে অসুখের পিছনে খরচা করতে গিয়ে। গভীর রিসার্চ করে আমাদের অর্গানাইজেশন দেখেছে যে এই অসুখের মূল কারণ মানুষের শরীরে প্রয়োজনীয় পুষ্টি পৌঁছাচ্ছে না। একটা কথা আছে ইংরেজিতে, ডেফিসিয়েন্সি ইজ ডিজিজ, ডিজিজ ইজ ডেফিসিয়েন্সি। রোগ কেন হয়? শরীরে যখন, যদি আমার বাইকে পেট্রোল ঢালার কথা, আমি ঢালছি কেরোসিন তেল, তাহলে 10 দিন পরে ইঞ্জিনটা খারাপ, নষ্ট হয়ে যাবে। শরীরে দেওয়ার কথা ভাইটামিন, মিনারেল, ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট, কিন্তু দিচ্ছি কারি কার্বোহাইড্রেট, ভাত, ফ্যাট, এগুলোই। বাকি জিনিস যাচ্ছে, এক এক করে কোষগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এক এক করে ডায়াবেটিস, ব্লাড প্রেশার, আর্থ্রাইটিস, নার্ভ প্রবলেম, কিডনি প্রবলেম, পিসিওডি প্রবলেম, গাইনোকোলজিক্যাল প্রবলেম, ইউরিক অ্যাসিড প্রবলেম। হ্যালো, ইয়েস অর নো? থাইরয়েড প্রবলেম ঘরে। আগেকার দিনে ক্যান্সার হতো বয়স্ক লোকের, এখন 5 বছরের বাচ্চা দেখে কেউ বছর এখন চলছে ক্যান্সারের ওষুধ চলছে। হ্যালো, ইয়েস নো? তাহলে সেইখান থেকে আমাদের অর্গানাইজেশন গভীর রিসার্চ করে দেখেছে কিভাবে খাদ্যের মধ্যে যে নিউট্রিশন অভাব আছে সেগুলোকে ঠিক করা যায়। সেই জন্য আমাদের অর্গানাইজেশন কাজ করছে আরেকটা জিনিস, সুপার ফুড। অসুস্থ হয়ে ডাক্তারের কাছে যাওয়াচ্ছে, অসুখ হওয়াটাকে যদি আটকে দিই সেটাই ভালো নয় কি? তাহলে কিভাবে আমাকে অসুস্থ যাতে আমি না হই তার ব্যবস্থা কি করে করতে পারি? উদাহরণ, এখন মশাকাল, প্রচুর সর্দি কাশি হচ্ছে, ডাক্তারের কাছে গেলাম, 7 দিন ধরে কমছে না, ডাক্তার অ্যান্টিবায়োটিকের কোর্স দেবে, ডি কোড দেবে, কাপ সিরাপ দেবে, সবটাই স্টেরয়েড, অ্যান্টিবায়োটিক। হ্যালো, ইয়েস অর নো? কিন্তু আমাদের অর্গানাইজেশন বলছে কেন আমরা ভারতবর্ষের প্রাচীন আয়ুর্বেদ জানি, সারা পৃথিবী রিসার্চ করছে, তাকে আমরা ভুলে যেতে বসেছি মডার্ন হওয়ার চক্করে। হ্যালো, ইয়েস অর নো? এই জিনিসটাকে আমি ওষুধ লাগিয়ে যদি একটু রেগুলার লেভেলে তুলসীর ড্রপটা সকাল সকাল খালি পেটে নিতে পারি, 2-4 ড্রপ করে, তাহলে ভেতর থেকে আমার ফুসফুস শক্তিশালী হবে, সর্দি কাশির সমস্যা থাকবে। অম্বল গ্যাস হচ্ছে, প্রতিদিন সকালবেলা অ্যান্টাসিড খাচ্ছি, গ্যাসের ওষুধ খাচ্ছি, তাতে তাৎক্ষণিক কমছে, কিন্তু পার্মানেন্ট সমাধান হচ্ছে। আমাদের অর্গানাইজেশন বলছে ভারতবর্ষের প্রাচীন আয়ুর্বেদ, আমলকির রস, যদি বাড়িতে আমলকি গাছ থেকে তাহলে ওখান থেকে যদি রস বের করে রেগুলার খাই, তাহলে আমার কোনো অম্বলের ওষুধের দরকার পড়বে না। কিন্তু সবার বেলটা আমলকির গাছ নেই, রোজ জুস বের করা সম্ভব নয়, 365 দিন আমলকি হয়ও না। তাহলে সেকেন্ড বেস্ট কি হতে পারে? আমাদের অর্গানাইজেশন বেস্ট কোয়ালিটি ন্যাচারাল আমলা দিয়ে একটা অসাধারণ হেলথ ড্রিঙ্ক নিয়ে এসেছি, যেটা যদি রেগুলার আমি নিতে পারি, তাহলে আমাকে অ্যাসিডিটি গ্যাস্ট্রিকের পিছনে হায়দ্রাবাদ গিয়ে দৌড়াতে হবে না, গ্যাস্ট্রিক আলসারে ভুগতে হবে না। বলো, ক্লিয়ার হচ্ছে? এইরকম সঞ্জয় সমস্ত বয়সের মানুষের জন্য, ছোট 5 বছরের বাচ্চা থেকে শুরু করে 65 বছরের মেয়ে, ইয়াং মেয়ে থেকে শুরু করে, প্রেগনেন্ট লেডি থেকে শুরু করে, স্পোর্টসম্যান থেকে শুরু করে, ডায়াবেটিস, ব্লাড প্রেশার, আর্থ্রাইটিস, অ্যাসিডিটি, গ্যাস্ট্রিক, থাইরয়েড, নার্ভ প্রবলেম, লিভার প্রবলেম, কিডনি প্রবলেম, সমস্ত সমস্যার জন্যই আমাদের কাছে কি রয়েছে সুপার ফুড। আমি যদি তুমি সত্যি নিজের স্বাস্থ্যকে ভালোবাসো এবং মনে করো স্বাস্থ্যই সম্পদ, শুধু অর্থ দিয়ে জীবন তৈরি হবে না, তাহলে আমাদের এন্ড অফ দ্য প্রেজেন্টেশন তোমার পরিবারের জন্য কোনগুলো প্রয়োজন হতে পারে সেই ব্যাপারে একটা ডিটেলস ডিসকাশন করব। কোনো ডিটেলস প্রোডাক্টের রিভিউ 5 থেকে 7 মিনিটে শেষ হবে, এটা 5 মিনিটে? হ্যালো, ইয়েস না? এবং সঞ্জয়, কেউ যদি মনে করে আইটি ক্যারিয়ার থেকে রোজগার করবে সেও করতে পারে, আবার কেউ যদি মনে করে আমাদের এখানে নিউট্রিশন এক্সপার্ট হবে, ওয়েলনেস কনসালটেন্ট হবে, এই ফিল্ডে কাজ করেও একটা ভালো রোজগার করতে চায়, তার ব্যবস্থা আমরা তাকে করে দিই। তার জন্য আলাদা করে তাকে ডিস্ট্রিবিউটরশিপ, ডিলারশিপ লক্ষ লক্ষ টাকা খরচ করার দরকার নেই। খুব বেসিক একটা সামান্য খরচ করেই আমাদের এখানে কেউ নিউট্রিশন এক্সপার্ট হয়ে মাসে ইজিলি 20-25-30 টাকা লেভেলেও রোজগার করতে পারে। সঞ্জয়, রতন টাটার বাবা জামশেদজি টাটার সঙ্গে একবার স্বামী বিবেকানন্দ দেখা হয়েছিল,
তিনি জিজ্ঞেস করেছিলেন, আপনি তো সন্ন্যাসী, আপনি অনেক কাজ করেন, আমি ব্যবসায়ী, আমি কি করে সমাজের জন্য কাজ করি? তখন স্বামীজি বলেছিলেন যে পৃথিবীর মানুষের যা যা সমস্যা আছে, আপনি সমস্যার সমাধান দিন, ব্যবসা এমনি এমনি হয়ে যাবে। ভালো করে দেখো, আগে ট্যাক্সি ডাকতে হতো রাস্তায় গিয়ে, ওলা বলে একটা কোম্পানি এলো, একটা সমাধান দিল, বাড়ি বসে ট্যাক্সি বুক করা যাবে। বৃদ্ধ বৃদ্ধাকে রাস্তায় দাঁড়িয়ে থাকতে হবে না, লাগেজ দিল। ওলা মানুষকে একটা সমাধান দিল, এবং কোম্পানির একটা ব্যবসা হয়। আগে খাবার খেতে হলে বাইরে বেরিয়ে খাবার কিনে আনতে হতো, এখন সুইগি একটা সমাধান দিল, বাড়ি বসে খাবার পাওয়া যাবে। মানুষের সমস্যার সমাধান হলো, ব্যবসা অটোমেটিক হয়ে যাবে। হ্যালো, ইয়েস নো? তেমন আমাদের অর্গানাইজেশন দেখেছে মানুষের জীবনে মূল সমস্যাগুলো কি। ইয়াং ছেলেমেয়েরা কেরিয়ার পাচ্ছে না, আমরা সেই সেক্টরে কাজ করছি। কোটি কোটি মানুষ অসুস্থতায় ভুগছে, আমাদের অর্গানাইজেশন তার সমাধান দিচ্ছে। আর তারপরের যে বড় সমস্যাটা, সেটা হচ্ছে ভারতবর্ষের কোটি কোটি শিক্ষিত বেকার। হ্যালো, ইয়েস নো? প্রত্যেক সরকার আসবে, প্রত্যেক সরকার বলবে এত কোটি লোককে চাকরি দেবো, সম্ভব নয়। সেটা আমরা খুব পরিষ্কার বুঝে গেছি। চাকরির অপেক্ষায় না থেকে সঞ্চয়, আমরাই যদি চাকরির জায়গা ক্রিয়েট করি কেমন হয়? সরকার বলছে আত্মনির্ভর, নিজের পায়ে দাঁড়াও। আমরা তারপরে কাজ করছি, সেটা আমাদের নেক্সট পার্ট। সেই পার্টে আলোচনা করি সাথে। তাহলে প্রথম পার্টটা ডিসকাশন হয়ে গেল যে কিভাবে আমরা এখান থেকে একটা 15-20 হাজার টাকার ক্যারিয়ার তৈরি করতে পারি, চাকরির আশায় বসে না থেকে স্বাধীন জীবিকা, নিজের সময় মতন কাজ করে এই রোজগারটা করতে পারি। এবার সঞ্জয়, তোমার নেক্সট পার্টে আসি, অ্যাডভান্স পার্টে। এটা তো ধর 15-20 হাজার রোজগারের চাই, কিন্তু ওই যে কথা ছিল সঞ্জয়, সুইফট ডিজায়ার 40 লাখের বাড়িটা, বছরে একবার সিমলা ট্রিপ, 2 বছরে একবার সুইজারল্যান্ড ট্রিপ। আসি সঞ্জয় এই পার্টটাতে? হ্যালো, ক্লিয়ার হচ্ছে সঞ্জয়? তার জন্য আমাদের অর্গানাইজেশন বলছে, তুমি নিজে বলো যে আজকে একটা গ্র্যাজুয়েট যদি 1 লাখ টাকা রোজগার করতে চায়, সাধারণ চাকরি করে সেটা সম্ভব? আইআইটি আইএম ডিগ্রি থাকলে সম্ভব, কিন্তু প্লেন বিকম বিএসসি ত্রিপুরায় বসে সম্ভব নয়। আমরা সামান্য রোজগার যদি বাড়াতে চাই, তাহলে ব্যাঙ্গালোর, দিল্লি, হায়দ্রাবাদ চলে যাই। পুরো বাবা মাকে এখানে রেখে আমরা পাড়ি দিচ্ছি ভিন দেশে। বৃদ্ধ বাবা মা অসুস্থতায় ক্লান্ত হয়ে এখানেই প্রাণ ত্যাগ করছে, আর আমরা একবার যারা বাইরে বেরোচ্ছি তারা নিজের জায়গা ফিরে তাকাচ্ছি। আমাদের অর্গানাইজেশন নিজের বাড়িতে বসে কি করে বাসায় 1 লাখ টাকা রোজগার করতে পারবে, এবং সেটা খুব পরিষ্কার সরকার, সেটা তো চাকরি দিয়ে সম্ভব নয়। পৃথিবীর 10 জন ধনী ব্যক্তি, 100 জন ধনী ব্যক্তি, টপ 1000 জন ধনী ব্যক্তি চাকরি করে হয়েছে না ব্যবসা করে হয়েছে? আমাদের বাঙালির কাছে সব আছে, ট্যালেন্ট আছে, বুদ্ধি আছে, পড়াশোনা আছে, সৃষ্টিশীলতা আছে, কিন্তু কেন আমরা মারোয়ারি বা গুজরাটিদের মধ্যে বড় হতে পারি? ওই জন্য আমরা, আমার বাবা, আমার দাদু মারা গেছে চাকরি করে, দারিদ্রতা রেখে গেছে। বাবা আবার চাকরি করেছে 30 বছর, দারিদ্রতা রেখে গেছে। আমি 30 বছর চাকরি করবো, ছেলেকে আবার গরিব বানিয়ে রেখে দেবো। কিন্তু আজ থেকে 3 পুরুষ আগে যে আগরওয়াল, যে কান্ডেলওয়াল আগরতলায় হোটেল বানিয়েছিল, সে মরে গেছে, কিন্তু হোটেলটা রয়ে গেছে। যে মারুতি শোরুমটা খুলে গেছিল, সেই দাদু মরে গেছে, তার শোরুমটা চলে গেছে। হ্যালো, ইয়েস নো? আর আমাদের পূর্বপুরুষরা যদি ব্যবসা করতো তাহলে কিন্তু আজকে আমাদের এই খারাপ অবস্থা। আজ যদি আমরা একই ভুল করি সঞ্জয়, তাহলে তার ফল কিন্তু ভোগ করতে হবে আমাকে নিজেকে এবং আমার পরবর্তী প্রজন্মকে। শুনি একমত আমার সঙ্গে? ইয়েস নো? কিভাবে আমরাও একটা, তুমি বলবে দাদা ওদের কথা আলাদা, ওদের এখন কোটি কোটি টাকা, রাস্তার উপরে বড় বড় প্রপার্টি, আমি কি করে বলবো? আমাদের অর্গানাইজেশনকে ভাইটেশন দেয়, ফ্যাক্টরি লাগবে অর্গানাইজেশন থেকে, গোডাউন বানাতে লাগবে অর্গানাইজেশন থেকে, গাইডেন্স ট্রেনিং লাগবে, তার জন্য আমাদের এখানে ট্রেনিং সিস্টেম আছে। তোমাকে শুধু মানসিকতাটা রাখতে হবে, বড় হওয়া, বড় রোজগার করা। হ্যালো, ইয়েস নো? আচ্ছা, আমি আমাকে একটা উদাহরণ দাও যে তোমার পাড়ায় কোনো মিষ্টির দোকান আছে? তোমাদের এখানে খুব নাম করা মিষ্টির দোকান, কি নাম? কত টাকা রোজগার পাবে মাসে? 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 10 লাখ? আরেকটা মিষ্টির দোকান আছে হলদিরাম, নাম শুনেছো? তার রোজগার মাসে 1000 কোটি টাকা, কারণ তার 1000টা দোকান আছে সারা ভারতবর্ষে। হ্যালো, ক্লিয়ার হচ্ছে? তোমার পাড়ায় কোনো রেস্টুরেন্ট নাই? লাস্ট 30-40 বছর ধরে চিকেন বানায়, রেস্টুরেন্ট আছে তো? চিকেন কাটলেট বানায়, চিকেন ফ্রাই বানায়, আছে তো? কত রোজগার তার? মাসে 1 লাখ, 2 লাখ, 5 লাখ। আরেকটা লোক চিকেন বানায়, দাঁড়িয়ালা, দেখছো? KFC-র বাইরে একটা বুড়ো বুড়া থাকে, দাঁড়িয়ালা বুড়া,
সেও চিকেন ফ্রাই বানায়, তার রোজগার বছরে 2000 কোটি টাকা। তোমার পাড়ার রেস্টুরেন্টটা কেন KFC হলো না? কেন সেই একটা দোকানেই আটকে গেল। আর KFC সারা ভারতবর্ষে ফ্র্যাঞ্চাইজি করলো, আগরতলায়, গুয়াহাটিতে, শিলচরে, ব্যাঙ্গালোরে, চেন্নাইতে, হায়দ্রাবাদে, দিল্লিতে। হলো ইয়েস নো? হলদিরাম সারা ভারতবর্ষে খুলে দিল, কিন্তু তোমার পাড়ার গোপাল সুইট মিষ্টান্ন ভান্ডার ওইখানে। তাহলে জীবনে বড় ব্যবসা করতে গেলে ফ্র্যাঞ্চাইজি, কলকাতাতে, দিল্লিতে, চেন্নাইতে, মাদ্রাজে, শিলচরে, গুয়াহাটিতে, ডিব্রুগড়ে, তিনসুকিয়াতে। হ্যালো ইয়েস নো? কিভাবে আমরাও এই ফ্র্যাঞ্চাইজি সিস্টেমটা কাজে লাগায় বড় রোজগার করতে পারবো, সেই গাইডেন্স এই অর্গানাইজেশন দিচ্ছে, যেখান থেকে সঙ্গে তোমার লাখ টাকা লেভেলে মাসিক ইনকাম ইজিলি করা যেতে পারে। এগোই সেই পার্টটাতে খোলা মনে দেখবে, পরে বিচার করবে এটা তোমার পক্ষে সম্ভব কিনা, বা আমরাও বিচার করবো তোমাকে এখানে নেওয়া যাবে কিনা। তাহলে এগোই সঙ্গে এই অর্গানাইজেশন বলছে একটা ভালো এডুকেশনের খবর তুমি পেলে, যে আগরতলায় বসে, ত্রিপুরাতে বসে, গ্রামে বসে একটা ফ্যান্টাস্টিক এডুকেশন করা যেতে পারে, এবং যেখান থেকে দারুণ লেভেলের এডুকেশন। আজকে এখানে জানতে পারলে যে ওষুধ খেয়ে কে শরীরটাকে বিষাক্ত না করে কিভাবে আমি সুপার ফুড দিয়ে নিজে সুস্থ রাখতে পারি। ভালো মেসেজ যদি মোবাইলে একটা আসে যে করোনাকে কি করে আটকানো যায়, সেই মেসেজ নিজের কাছে এখনো শেয়ার করো। কারে শেয়ার করো? যাকে কেয়ার করো। কাকে শেয়ার করি? যাকে কেয়ার করি, যাকে ভালোবাসি, মনে হয় তাকে মেসেজটা পাঠাতে তার উপকার হবে, তাদেরকে আমরা পাঠাই তো। ইয়েস অর নো? এই অর্গানাইজেশনটা বলছে শেয়ারিং ইজ কেয়ারিং। ভালো খবর পেলে ওকে শেয়ার করো। এই অর্গানাইজেশনে যখনই তুমি এলে, এডুকেশন ফিল্ডে এলে বা হেলথ ফিল্ডে এলে, যে কোনো ফিল্ডে এলে, সঙ্গে সঙ্গে অর্গানাইজেশন তোমাকে বলছে তুমি একটা ফ্র্যাঞ্চাইজি করে ফেললে তোমার ত্রিপুরাতে। তোমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন প্রচুর মানুষ আছে, তারাও একটা ভালো এডুকেশন। সঞ্জয়, তোমার যে বন্ধুরা 15,000 টাকা চাকরি করতে চাইছে, তারও কি স্বপ্ন নাই 1,15,000 টাকা মাসে রোজগার করা? সেও কি চায় না একটা গাড়ি কিনতে? সেও কি চায় না একটা বাড়ি করতে? চায়, কিন্তু তার কাছেও সুযোগ নেই। তুমি এই সুযোগটা তোমার বন্ধুকে দিয়ে শেয়ার করে দিলে, আরেকটা বন্ধু আরেকটা মাসির ছেলেকে শেয়ার করে দিলে, আরেকজন তোমার প্রতিবেশী আছে যার ডায়াবেটিক অনেকদিন ধরে কষ্ট পাচ্ছে, তাকে শেয়ার করে দিলে, তোমার আরেকটা বন্ধু আছে যে AI এর উপর কোর্স করতে চাইছে কিন্তু ভালো কিছু পাচ্ছে না, সঙ্গে সঙ্গে তোমার রোজগার করা শুরু হয়ে গেল। হ্যালো, ক্লিয়ার হচ্ছে? মোটামুটি রোজগারটা কিরকম ভাবে হয়, যে যেই তোমার সঙ্গে তোমার 3টে ফ্র্যাঞ্চাইজি ওপেন হয়ে গেল, সঙ্গে সঙ্গে অর্গানাইজেশন তোমাকে 15,000 টাকা একটা চেক দিচ্ছে। এরকম করে তারা যেই আরো 3টে ফ্র্যাঞ্চাইজি ওপেন করে ফেললো, এরা যেই করলো আবার একটা 15,000 টাকা। একটা 6 মাসের প্রজেকশন দেখি সঞ্চয় কিরকম রোজগার হতে পারে। মোটামুটি দেখা যায় যদি 1 মাস কেউ এই সিস্টেমটায় কাজ করে, তাহলে সাপোর্ট টিমের গাইডেন্সে, সিনিয়রদের হেল্পে 2টা ফ্র্যাঞ্চাইজি ইজিলি ওপেন হয়ে যাবে। এরকম করে এই দুজন আবার 1 মাসে যখন 4টে ফ্র্যাঞ্চাইজি ওপেন করে, সবসময় 6, এইরকম করে 6 মাসে দেখা যায় 126টা ফ্র্যাঞ্চাইজি ওপেন হয়ে গেল। আমিও হলদিরাম হয়ে উঠলাম, আমিও KFC বা ম্যাকডোনাল্ডস এইরকম করে সঞ্জয় 7, 8, 9, 10, 11, 12 দেখা যায় 12 মাসে 8,000 ফ্র্যাঞ্চাইজি ওপেন হয়ে গেল। অর্গানাইজেশনের মধ্যে একটা ফ্র্যাঞ্চাইজির জন্য যদি আমি 500 টাকা রোজগার করি, তাহলে 8,000 × 500 40 লাখ টাকা এক বছরে রোজগার করা যেতে পারে। এইভাবেই KFC বড় হয়েছে, এইভাবেই ম্যাকডোনাল্ডস বড় হয়েছে। ইয়েস নো? এইভাবেই ক্যাফে কফি ডে বড় হয়েছে, এইভাবেই যে কোনো যে আশেপাশে তোমাদের যে চেন রেস্টুরেন্টের নাম আছে, যে কোনো নাম নিয়ে নিলাম। হ্যালো, ক্লিয়ার হচ্ছে? হ্যালো, ক্লিয়ার হচ্ছে? ছেড়ে দাও অর্গানাইজেশন, 40 লাখ লাগবে না, 20 লাখ ছেড়ে দাও, 10 লাখ ছেড়ে দাও, 5 লাখ সঞ্জয় 2.5 লাখ যদি আমি দাদা পড়াশোনা করে সাইড বাই সাইড হালকা ফুলকা আমল মাচো স্টাইলে বলে আরামসে করবো, তাইলেও চাই আমার সাথে বসে যদি বছরে 2.5 লাখ টাকা রোজগার হয় সঞ্জয়, এর জন্য দিনে 3-4 ঘন্টা সময় দিলে যথেষ্ট। পড়াশোনা, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, শ্বশুর, শাশুড়ি সবাই মেনটেন করে পড়ার দায়িত্ব। হ্যালো, ক্লিয়ার হচ্ছে? হ্যালো, ক্লিয়ার হচ্ছে? সঞ্জয়, এই রোজগারটা কেন হচ্ছে? কারণ তুমি একটা সায়েন্সকে অ্যাপ্লাই করেছো। সঞ্জয়, মহাকাশে যাবো, কিসে করে যাবো? যদি সাইকেলে যাই, লক্ষ্য যদি মহাকাশ হয় তাহলে লাগবে মহাকাশ যান। লক্ষ্য যদি মাসে 1 লাখ হয়, তাইলে নর্মাল 15,000 টাকার চাকরিতে সম্ভব নয়। হ্যালো, ইয়েস নো? লক্ষ্য যেমন হবে তাহলে বাহন তেমন নিতে হবে তো। আমার স্বপ্ন, আমি জীবনে দারিদ্রতা দূর করতে চাই, সে পূরণ করতে চাই। মারুতি যতই কম্পিটিশন করুক রকেটের সঙ্গে, সবচেয়ে অ্যাডভান্স মারুতিও সবচেয়ে খারাপ রকেটের সঙ্গে কম্পিটিশন করতে পারবে না, কারণ বাহনটাই আলাদা। তাহলে জীবনেও যদি নিজের লক্ষ্যে পৌঁছতে হয়, সঠিক বাহন চুজ করতে হবে। আজকে গুজরাটি মারোয়ারিরা এই বাহনটা চুজ করেছিল বিজনেস, আজ থেকে 100 বছর আগে।
সেই জন্য গুয়াহাটি আগরতলা সব ব্যবসা ওদের আছে, আর আমরা ওদের আন্ডারে MA MSc M.Com করে ওদের কোম্পানির অ্যাকাউন্টেন্ট রিসেপশনে কাজ করি। হ্যালো, ইয়েস অর নো? আমাদের ট্যালেন্ট ওরা কাজে লাগাচ্ছে। যে লোকটা আমাকে ব্যবসায় খাটাচ্ছে, সঞ্জয় তোমার যদি কেউ 15,000 টাকা মাইনে দেবে, কখন দেবে? যদি তোমারই দিয়ে তার 50,000 টাকার ব্যবসা হয় তবে। ইয়েস নো? আচ্ছা সঞ্জয়, আমরা জানি বলি চাকরি করি, ওটা কি চাকরি? আমার জন্য চাকরি, কিন্তু মালিকের জন্য এটা ব্যবসা। মালিক তার ব্যবসাটা বড় করার জন্য আমাদের চাকরিতে রাখছে। আমি চাকরি করে মালিকের বড় করে দিচ্ছি। তাহলে আমি ধীরুভাই আম্বানি জীবনে একটা গল্প আছে, একটা পেট্রোল পাম্পে চাকরি করতেছে, তার প্রমোশন হয়েছে। বাবারে গিয়ে বলছে, বাবা मेरा प्रमोशन हुआ। तो बाबा बोलते बहुत अच्छा बेटा, मन लगा कर काम करो, कंपनी तुम्हें प्रमोशन दिया। तो धीरूभाई अम्बानी बोलते मैं नौकरी छोड़ रहा हूँ। बोलते पागल, तुमको अभी अभी प्रमोशन हुआ, तरक्की मिला, ज्यादा तनख्वाह आ रहा है, तो नौकरी छोड़ रहा है? बोले हाँ छोड़ रहा है। बोले तू पागल है। बोले पहले ये बताओ मुझे प्रमोशन क्यों मिला? बोले क्योंकि तू काम का आदमी है कंपनी के लिए, तो तेरे अंदर क्वालिटी है, स्किल है, इसलिए तुझे ज्यादा सैलरी दे रहा है। मेरा अंदर अगर क्वालिटी है उसका धंधा बढ़ाने के लिए, तो मैं खुद का धंधा क्यों ना करूं? এই ভাবনাটা ছিল কোনোদিন আম্বানির মতো, যে আমার জন্য যদি অন্য ব্যবসায়ী বড় হয় তাহলে আমি নিজে ব্যবসা কেন করতাম না? হ্যালো, ইয়েস নো? এই মানসিকতার কথাও আজকের দিনে আমাদের বাঙালিদের দরকার। তাইলে প্রজন্মের পর প্রজন্ম আমরা এই গরিবই থেকে যাবো। হ্যালো, ইয়েস নো? হ্যালো, ইয়েস নো? সঞ্জয়, এই বিজনেসটা এত বড় জায়গায় যাচ্ছে কেন? এই রোজগারটা তোমার মনে তাদেরকে অবাক করার মতো না, অবাক করার নয়। কারণ অন্য সব ব্যবসায়ীরা কি করে? আদার পিপল টাইম, আদার পিপল ট্যালেন্টকে ইউজ করে। আম্বানি, আদানি, তাদের কোম্পানিতে কারা চাকরি করে? MBA, CA, BTech, MTech, MSc, MCA, তারা সবাই কাজে লাগায়, নিজে কোটি টাকা রোজগার করে। তবে 10 লাখ, 20,000 করে, 30,000 টাকা। এই বিজনেসে তুমিও যখন ফ্র্যাঞ্চাইজি ওপেন করবে, তুমি নরমাল গ্র্যাজুয়েট, বাট তোমার সঙ্গে আসবো মাস্টার ডিগ্রি, তোমার সঙ্গে BTech, B.Pharma, ইঞ্জিনিয়ার, BSc নার্সিং, ব্যাংক ম্যানেজার, LIC এজেন্ট, সবার ট্যালেন্ট যখন তোমার জন্য কাজে লাগবে, তাহলে তোমার রোজগারটা বাড়বো না? মানে কোনো ম্যাজিক নাই। ঠিক সেই ম্যাজিকটাই অ্যাপ্লাই করা হয়েছে যেটা বড় বড় বিজনেসম্যানরা কাজে লাগায়, যেটা হলদিরাম কাজে লাগায়। সঞ্জয়, ক্লিয়ার? সঞ্জয়, তোমার একটা জিনিস মনে হতে পারে এটা তো লোক ধরার কাজ। আমি বলি এটা লোক ধরার কাজ। যে মানুষটা তুমি শিক্ষা দিচ্ছ, রোজগার দিচ্ছ, সেখানে ধরছো না, তুমি মানুষকে করছো। তুমি মদ বিক্রি করছো না, তুমি বিমান ভুট্টা বিক্রি করছো না, তুমি মানুষের জীবনে উপকার করছো। সঞ্জয়, ছেড়ে দাও, মানুষ ধরতে হবে না। তুমি আমার একটা ব্যবসা বলো যেখান থেকে লাখ টাকা ইনকাম, আমি জানোয়ার ধরতেও রাজি আছি। সঞ্জয়, বড় বড় শপিং মল খুলছে তোমাদের আগরতলায় সিটি সেন্টার, মানুষ আসে না, জানোয়াররা আসে। গরু আসে বলে আমরা দুটো জামা দাও। বড় বড় রেস্টুরেন্টে কারা আসে? কুকুর আসে বলে আমরা দুটো মিষ্টি দাও। তাহলে বড় বড় দোকান, শোরুম কাদের জন্য? তাহলে ব্যবসা কি নিয়ে হয়? কিন্তু কোনো ব্যবসায় কোনো মানুষকে জোর করে কিছু বিক্রি করা হয় দেখি? মানুষের প্রয়োজন সেখানে গিয়ে স্যাটিসফাই হয়, তাই মানুষ কেনে। তাহলে এইখানেও মানুষের প্রয়োজন শিক্ষার, মানুষের প্রয়োজন রোজগারের, মানুষের প্রয়োজন স্বাস্থ্যের। হ্যালো, ইয়েস নো? আমরা সেই প্রয়োজনগুলোকে স্যাটিসফাই করি। তাই জন্য অর্গানাইজেশন 25 বছর ধরে সারা ভারতবর্ষের 50 লক্ষ লোককে নিয়ে পিছনে যে তুমি আমি একটা যে রোজগারটার কথা বললাম, এটা থিওরি। এবার আমি তোমাকে দেখাচ্ছি কারা রোজগার করেছে। সঞ্জয়, এই দেখো যে আমাদের এই প্রজেক্টটাতে আজ থেকে 8 মাস আগে করছিল আগরতলার এই মেয়েটা, আজকে সে অলরেডি এই বিজনেসে কলকাতা করে আসছে। এই দেখো 1.5 বছর আগে এই বিজনেসে জয়েন করেছিল, অলরেডি তাকে এই বাইক আছে। এই দেখো 3 বছর আগে অমুক জয়েন করেছিল, আজকে সে থাইল্যান্ড ট্রিপ করে এসেছে, আমাদের আগরতলার ছেলে। এই দেখো গুয়াহাটি থেকে আসি, মাস্টার ডিগ্রি করার পরে কম্পিউটারে বিজনেসটা করে আজকে সুইফট ডিজায়ার গাড়ির মালিক, গাড়ি বাড়ি, বিদেশ যাত্রা, অস্ট্রেলিয়াতে। এই দেখো পার্থ ভৌমিক এই বিজনেসটা করে আজকের দিনে তার 2.5 কোটি টাকার বাড়িতে থাকে, 20খানা ফরেন ট্রিপ গেছে। এই দেখো সুরজিৎ অধিকারী একজন বিটেক ইঞ্জিনিয়ার, এই দেখো বিশ্বনাথ ভৌমিক একজন ব্যাংক ম্যানেজার, এই দেখো সুজয় রায় একজন ইঞ্জিনিয়ার, এই দেখো মৌহাদি একজন স্কুল টিচার, এই দেখো অমিত রায় একজন ব্যাংক ম্যানেজার, এই দেখো 500 কার অ্যাচিভমেন্টের ফটো। এই দেখো সঞ্জয়, আমার মোবাইলে কি করে এই অর্গানাইজেশন গোয়া ট্রিপের একটা 30 সেকেন্ডের ভিডিও দেখাচ্ছি। এই দেখো, যদি এখান থেকে যখনই তুমি কাজ এগোতে শুরু করবে, তুমি ম্যানেজার হবে, সিনিয়র ম্যানেজার, রিজিওনাল ম্যানেজার, যখনই প্রমোশন হবে তোমাকে বোনাস দেওয়া শুরু করবে। শুধু বোনাস করে সঞ্জয়, বছরে 1 থেকে 2 বার কমপক্ষে 5 স্টার হোটেলে নিয়ে গিয়ে বড় বড় প্রোগ্রামে চলে যাবে। এই দেখো হায়াত হোটেল 7 স্টার, যেখানে IPL এর ক্রিকেট টিম থাকে, সেইখানে আমারও আম্বাসাল্লাহ ছেলে গিয়া সেইখানে থাকে, যেখানে একদিনের রুম ভাড়া 15,000 টাকা। এই দেখো সিমলা ট্রিপ, এই দেখো গ্যাংটক ট্রিপ, এই দেখো দীঘা ট্রিপ, গোয়া ট্রিপ, পুরী ট্রিপ। এই দেখো সঞ্জয়, একটা হোয়াইট হাউস হবে। এই দেখো সঞ্জয়, একটা আদিবাসী ট্রাইবাল ছেলে এই বিজনেসে কিভাবে এগোচ্ছে। এই দেখো
এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো। এবার খালি সাকসেস স্টোরির ফটো দেখাবো এবং মোবাইল থেকে কাজে ছিল ভিডিও দেখাবো। সঞ্জয় শুধু তাই নয়, যখন একটা মানুষ থেকে যদি 15,000 টাকা চাকরি জোগাড় করে দেয় তাহলে লোকে ভগবান মানে। আর যখন এই প্রফেশন তুমি রোজগার করবে না, তোমার জন্য যখন অন্য লোকেরাও রোজগার করবে, তখন সে ঠিক কি সম্মান পায়। একটা রিকগনিশনের ভিডিও দেখাচ্ছি যে সিনিয়রদের কিরকম ভাবে মাথায় তুলা, কাঁধে তুলে, গান বাজিয়ে, রেড কার্পেট পেতে স্টেজে তোলা হয়। এই ব্যাপারটা 30 সেকেন্ড ক্লিপ দেখাচ্ছি তোমাদের আমাদের কলকাতা গোয়া বা গুয়াহাটি রিকগনিশন প্রোগ্রামে। এইভাবে মানুষকে সম্মান দেওয়া হয়, তখন এখান থেকে তার প্রমোশন হয়। সঞ্জয়, আমি জানি এগুলোটা দেখার পরে তোমার মধ্যে একটা প্রশ্ন আসছে, দাদা সব তো ঠিক আছে, কিন্তু আমি কি পারবো? প্রথম কথা সঞ্জয় বলি, পড়াশোনা করার আগে প্রিন্সিপালকে বলেছিলে আমি কি পড়াশোনা করতে পারবো? গ্যারান্টি দিন তাইলে পড়বো। দেখি প্রিন্সিপাল বলছে আগে ট্রাইটা তো কর, তারপরে পড়া হইব। বিয়া করার আগে বউরে জিজ্ঞেস করে করে আসবেন সংসার কি হইব বলো, তাহলে বিয়া করবো। বিয়াটা করে এগোতো, তারপরে দেখা দেবো সংসার হইতে কিনা। হ্যালো, ইয়েস নো? সঞ্জয়, কিছু না করে যদি হাতে হাত রেখে বসে থাকি তাহলে একটা জিনিস গ্যারান্টি কিছু হইতো না, কিন্তু যদি চেষ্টা করি তাহলে দুইটা চান্স হইতো বা না হইতো। কিন্তু যদি চেষ্টা না করে বসে থাকি একটা জিনিস গ্যারান্টি কিছু হইতো না। তাহলে কোনটা বেটার সঞ্জয়, চেষ্টা করা না না করা? সঞ্জয়, এই চেষ্টা করার জন্য কত টাকা দিতেছো? এখানে যা প্যাকেজ আছে মোটামুটি দেখা যায় তুমি হেল্প নিয়ে শুরু করো বা কোর্স নিয়ে শুরু করো, 1000-1500 মোটামুটি যদি খরচা করো, সেইটাই তোমার ফার্স্ট টাইম আর লাস্ট টাইম খরচা। সঞ্জয়, 15,000 টাকা পকেটে মোবাইল আছে তোমার, কত দাম এটা? কয়দিন চলতো? 2 বছর 3 বছর, তারপরে আবার 10-15,000 টাকা খরচা করতে। যেই মোবাইলটা দিয়ে তোমার 1 টাকাও রোজগার হয় না, সেইটার জন্য তুমি প্রতি বছর 12-15-20,000 টাকা খরচা করো। আজকে মোবাইলটা যদি হাত থেকে পড়ে যায়, তাহলে কি সুইসাইড করবা? একদিন মন খারাপ হইবে, পরের দিন আবার নতুন চিন্তা। যদি এই বিজনেসটা করতে পারলা না, তুমি প্রথম যা পড়াশোনা পয়সা দিয়ে কোর্স করে ফেলছো, জিনিস পাইয়া গেছো। হ্যালো, ইয়েস নো? যদি কিছু না পারো করতে, ইনকাম কত হবে? 0। আর যদি করতে পারো সঞ্জয়, গ্যারেন্টি যদি প্রথম বছর এখান থেকে 2.5 লাখ ইনকাম হয়, তাহলে দ্বিতীয় বছর এখান থেকে 4 লাখ ইনকাম হইব, 3 নম্বর বছর এখান থেকে 8 লাখ ইনকাম হইব, 4 নম্বর বছর এখান থেকে 15 লাখ ইনকাম হইব, 5 নম্বর বছর এখান থেকে 20 লাখ টাকা রোজগার হবে। তাই জন্যই আজকের দিনে এই যে পার্থক্রমিক 2.5 কোটির বাড়িতে থাকে, তাই জন্য আজকে অমরনাথ কোর্স 7 কোটি টাকা বাড়িতে, তাই জন্যই আজকে রানা সরকার আজকে এই গাড়ি কিনছে, তাই জন্য এই রোজগারটা হয় বলেই। এটা তো আমি শুধু 1 বছর রোজগার দেখানোর জন্য চাই। এবার যদি এটা এগোই, যত টিম মারবো, যত নতুন ফ্র্যাঞ্চাইজি ওপেন হইব, যত নতুন শহরে কেএফসি খুলবো, তত কেএফসি রোজগার বাড়বে না বাড়বে না? তাহলে যদি হারাই, কত হারাইবো? 15,000। আর যদি পাই তাহলে কত পাবো? তাহলে হারালে 15,000, পাইলে 15 লাখ, 15 কোটি আনলিমিটেড ইনকাম করতে পারি। তাহলে যেখানে হারানোর কিছু নাই, লসের কোনো জায়গা নাই, আর পাওয়ার অনেক কিছু আছে, সেখানে সঞ্জয় কি ডিসিশন নেওয়া উচিত? পিছিয়ে যাওয়া তাই বলো। তারপরেও সঞ্জয় তুমি বলবে দাদা সব তো ঠিক আছে, কিন্তু এইরকম কাম করে না, এইখানে কেউ বলবে নেটওয়ার্কিং, কেউ বলবে চেইন বিজনেস, তুমি যেটাই বলো, আমরা এটাকে বলি মাল্টি লেভেল মার্কেটিং বিজনেস, যেটা আজকে যদি এমবিএ তে পড়ানো হয়। এমবিএ মার্কেটিং 2 বছর শিখতে 5 লাখ টাকা লাগে, তারপরে সে মার্কেটিং এর চাকরি করে। হলো ইয়েস নো? আর আজকে এই বিজনেসে তোমার 6 মাস থেকে 1 বছরের মধ্যে এমবিএ এর পুরো ট্রেনিং এমনি দিয়ে দেওয়া হবে, আর ম্যানেজার যেটা চাকরি করে রোজগার করবে তার 2 গুণ 3 গুণ 5 গুণ এখান থেকে ব্যবসা করে রোজগার করবে। ক্লিয়ার হচ্ছে? তুমি বলবে সঞ্জয় না দাদা, আমার পাড়ায় কিছু লোক আছে, আমি কিছু লোকরে জানলাম যারা এইরকম একটা কোম্পানিতে কইরা কিছু করতে পারে। তুমি বলবে 5 জন করে ফেল করছে, আর আমার কাছে 500 লোক আছে যারা এই বিজনেস করে গাড়ি কিনছে, 5000 লোক আছে যারা বিদেশ যাত্রা গেছে। সঞ্জয়, তোমার পাড়ায় বিয়া কইরা কারো ডিভোর্স হইছে না হয়নি? তুমি তো বিয়া করতে না। সঞ্জয়, তোমার পাড়ায় বাইক নিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে, এরকম খবর পাইছো না পাইছো না? তাহলে তুমি তো বাইক কিনতে না। এরোপ্লেনে কিছুদিন আগে আহমেদাবাদে একটা অ্যাক্সিডেন্ট হলো, তাহলে তারপর থেকে তো পুরো এরোপ্লেন চলা সবাই বন্ধ করে দিয়েছে। না সঞ্জয়, জীবন থেমে থাকে না, চলতি কি নাম গাড়ি। ইয়েস অর নো? ইয়েস অর নো? কেন অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা জীবন হতেই পারে। যদি তুমি বলো 5 জন পারি ওটা অ্যাক্সিডেন্ট, আমি তোমায় গ্যারান্টি দিচ্ছি সঞ্জয়, তুমি যদি আমাকে একটা অ্যাসিওরেন্স দাও, তুমি বলবে দাদা কোনো গ্যারান্টি আছে যে আমি পারবোই, দেবো গ্যারান্টি।
তার আগে তুমি আমাকে কিছু গ্যারান্টি দেবো? তুমি তোমার পড়াশোনার ফাঁকে ফাঁকে দিনে 2 থেকে 3 ঘন্টা সিরিয়াসলি এই বিজনেসটাকে দিতে রাজি আছো, শিখতে রাজি আছো? পড়াশোনার টাইম দিতে হবে না, যে টাইমটা ফাঁকা টাইম ইউটিউব ও ফেসবুকে নষ্ট করো, সেই টাইমটা দিতে রাজি আছো? যদি তুমি 3টে মাস এই বিজনেসটায় টাইম দাও আর এইটুকুনি কথা বলে দাও, অর্থাৎ আমার বাড়িতে বিয়ে হলে 500 লোক খেতে আসে, তারপরে তুমি আমার 100টা লোকের নাম দেবো যারা পড়াশোনাটা করতে চায়, কেরিয়ার বানাতে চায়, নিজের পায়ে দাঁড়াতে চায়, একটা হাউস ওয়াইফ তার বরের উপরে ওয়েট না করে মাসে 10,000 টাকা রোজগার করে পরিবারটাকে ভালো করে চালাতে চায়, একটা প্রাইভেট কোম্পানির কর্মচারী 15,000 মাইনাস ইনকামে খুশি নয়, আরো 10-15,000 টাকা এক্সট্রা ইনকাম করতে চায় নিজের বাচ্চাকে ভালো স্কুলে ভর্তি করবে বলে। এইরকম তুমি যদি আমাদের 50টা যা তাদের সঙ্গে পরিচয় করাই দাও, তারপরে বাকি কাজ আমি গ্যারান্টি দিচ্ছি তোমার টাকা দিতে হবে। তোমার কাজ দিনে 3 ঘন্টা সময় দেওয়া, প্রতিদিন 8 ঘন্টা করে অনলাইনে কিছু ট্রেনিং করানো, সেটা দেখা হলো। আর তোমার পরিচিত লোক থেকে 50টা লোকরে আমার সামনে চায়ে পে চর্চা বা চা খাইতে বসাই দেবা, বাকি কাজ আমি কিছু দেবো। মরে গেলে একটা লোককে কান্দা দিতে গেলে কয়জন লাগে? পিছনে নাম করাতে হবে কয়জন যায়? আরো 50-100 লোক যায় তো শ্মশানে? একটা ডেড বডির সঙ্গে 50টা লোক থাকে, একটা জীবন্ত মানুষের সঙ্গে 4-5টা-10টা লোক এই তো না? কে আসবে কে না আসবে আমার দায়িত্ব সঞ্জয়, তুমি খালি এটা চেক করো যে আমি এগোতে চাই, কিভাবে বলবে, কাকে বলবে, সমস্ত ট্রেনিং এখান থেকে দেওয়া হবে। তোমার কিচ্ছু কাম নেই, কিছু লোকের বাস নাম লিখতে হবে যারা জীবনে সত্যি বড় হতে চায়। হ্যালো, ক্লিয়ার হচ্ছে? হ্যালো, ক্লিয়ার হচ্ছে? সঞ্জয়, আমি জানি ভাবনা আসবে যে দাদা মানে যদি অ্যাকচুয়ালি সঞ্জয় 15,000 টাকা দিচ্ছ, কিডনি দিচ্ছ না, জীবন দিচ্ছ না। সঞ্জয়, জীবনে কাউকে ভালো লেগেছে তো কোনোদিন? না কেউ থাকতেও পারে, পার্সোনাল কথা যাচ্ছি না, আরে ভালো লেগেছে তাহলে কি 6 মাস ধরে দেখে বিচার করে তারপর ভালো লাগছে? না লাভ এট ফার্স্ট সাইট। প্রথম দেখাতেই একটা মানুষকে আমার জীবন সঙ্গী করবো, এত বড় ডিসিশন নিয়ে নিই, সে যদি ঠিকঠাক না হয় তাহলে জীবন নরক হইতে পারে। সেটাও এক মুহূর্তে ডিসিশনে ঠিক করে নিবি। এত বড় ডিসিশন, এত বড় রিস্ক এক মুহূর্তে নিয়ে নিবি। আর 15,000 টাকার একটা ডিসিশন চলছে, তার আগে এত ভালো দরকার আছে না? ফোনপে আছে না জিতে আছে? ডকুমেন্ট তো নিশ্চয়ই আধার কার্ড তো মোবাইলেই আছে। সঞ্জয়, লাস্ট একটা গল্প বলে শেষ করি। রাবণ যখন মৃত্যু সজ্জায়, লক্ষণ তখন বলেছিল যাও রামের কাছ থেকে কিছু শিখে আসো, রাবণের কাছ থেকে কিছু শিখে আসো। লক্ষণ দেখে বললো চরিত্রহীন, ওর কাছে যাবো না। রাম বলল আমি বলছি তুমি যাও। যাওয়ার পরে রাবণ বলল আমি একজন মহাজ্ঞানী মহাযোগী, এত তপস্যা করেছি যে আমাকে শিব বর দিয়েছে, আমার এতটাই শক্তি ছিল যে আমি যে কোনো কাজ করতে পারতাম। আমার মনে ভালো সংকল্প এসেছিল যে স্বর্গের সিঁড়ি বানাবো, যাতে কেউ নরকে না যায়, সবাই স্বর্গপ্রাপ্তি হয়। আমার মনে ভালো চিন্তা এসেছিল। ঠিক আছে আজকে করে ঠিক আছে, পরে করবো। একবার একটা খারাপ চিন্তা এসছে, সেটাকে উঠিয়ে দিই। যেই এসছে খারাপ ভাবনা, সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করেছি। তাহলে আমি আমার মৃত্যু সজ্জায় তোমাকে কিন্তু শিক্ষা দিতে চাই, আমার সোনার লঙ্কা শেষ হয়ে গেল একটা খারাপ কাজের জন্য। অথচ ভালো কাজ কত মাথায় এসেছিল, সেগুলো করলে আমি পৃথিবীর ইতিহাসে নায়ক হয়ে থাকতাম, আজকে ভিলেন হয়ে রয়ে গেলাম। তাই আমার জীবন থেকে দুটো শিক্ষা দিই, মনে সবসময় শুভ চিন্তা আসে না, ভালো কিছু করার ইচ্ছে আসে না। যদি ভালো কাজ করার ইচ্ছে আসে তখনই করবে, আর খারাপ কাজ করার ইচ্ছে আসে তাহলে একটু অপেক্ষা করবে। কেন গল্পটা বললাম? সঙ্গে আজকে চারিদিকে যেখানে যাওয়া সব জায়গায় নেগেটিভ কথা, হয় না, করা যায় না, কিছু নাই, কাম নাই, চাকরি নাই, ব্যবসা নাই, হতাশা, নেগেটিভ কথা। কিছু করবো, সবাই মিলে এগোবো, চেষ্টা করে দেখা যাক না। এই লোকের বড় অভাব সঙ্গে আজকে বহুদিন পরে তুমি হয়তো একজনকে পাই না যে তোমার একটা জীবনে কিছু করার মতন জায়গা দেখাচ্ছে, এটা তোমার কপাল। আজকে তুমি আসার আগে এখানে অসুস্থ হয়ে পড়তে পারতো, বৃষ্টি হতে পারতো, আমি অসুস্থ হয়ে হতে পারতাম, কিন্তু নিশ্চয়ই ঈশ্বর চাইছে তাই তুমি আজকে এখানে এসছো। হলো ইয়েস গো? ঈশ্বর চেয়েছে তাই আজকে আমি এখানে পৌঁছে দিই, তাহলে নিশ্চয়ই এটা শুভ ফল। এটা যদি মনের মধ্যে আজকে একটু ইচ্ছে হয় যে দাদা জীবনে কিছু করে দেখতে চাই, দেখা যাক, হারানোর তো কিছু নাই, পাওয়ার অনেক কিছু আছে। তাই আমি রাবণের উপদেশ বলবো, ভালো সব চিন্তা মাথায় এলে এক মুহূর্তে দেরি করবো না। শুনছে সঞ্জয়, রেজিস্ট্রেশন ফর্ম এখনই ফিল আপ করিনি?
ডকুমেন্ট তো সবই রয়েছে, অনলাইনে ট্রান্সফার করে দিলেই হবে। এখন আমরা অনলাইনে তোমার রেজিস্ট্রেশনটা ফেলে দিই, তাহলে ক্লিয়ার হচ্ছে? তাহলে তোমাকে ট্রান্সফার করতে হবে সঞ্জয় 15, আর একটা ডেভেলপমেন্ট ফি মিলে 16,500 টাকা। আমি স্ক্যানারটা দিচ্ছি। এইবার না মানে অ্যাকচুয়ালি একটু, কিন্তু যদি এইরকম ভাবে ইনকাম পার্টে ফলো আপ করি তাহলে দেখা যাবে অনেক ক্ষেত্রেই 10টার মধ্যে 2-3 কেস হতেই পারে। ঠিক আছে দাদা, এত ভাবনা ঠিকই তো বলছেন, বিয়ে করার আগে এত ভাবি নাকি জীবনে কত বড় রিস্ক নিতে যাচ্ছি? ইয়েস অর নো? এইটা জানি যে 10টার মধ্যে 3টা বিয়ে ভাঙে, তারপরে তো আমরা করি। এইটা ভাবেন আমার হবে না, ইয়েস অর নো? সন্তান জন্ম দেওয়ার আগে এটা ভাবি যে সন্তান যদি মানসিক ইয়ে হয়, রুগী হয়, সন্তান যদি আন্ডার ডেভেলপ হয়, অন্ধ হয়, গঙ্গা হয়, না আমার ঠিকঠাক হবে, আমারটা ভালো জীবনে আমরা যাই কিছু শুরু করি এই পজিটিভ ভাবনা দিয়েই শুরু করি। হ্যালো, ইয়েস অর নো? রাস্তা দিয়ে বেরোনোর সময় আমরা জানি ফিরে আসবো কিনা ঠিক নেই, তারপর বলি দুর্গা 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 দুর্গা, আমি ঠিকঠাক ফিরে আসতাম। জীবনে এই পজিটিভের উপরেই জীবনে বাঁচা যায়। সবাই ঠিক বলছি না? তাহলে অনেক ক্ষেত্রে দেখবো যদি এরকম করে প্ল্যান করি, এরকম করে ক্লোজিং করি, তাহলে সে লাইব না হলো। কিন্তু আমরা কি করছি, প্রথম 1 ঘন্টা ধরে সঞ্জয় এই কোর্স এইটা করার পরে তোমারে ডোনাল্ড ট্রাম্প পাইতো, এই কোর্সটা করার পরে 45 মিনিট ধরে কোর্স শুনতে শুনতে সে ক্লান্ত হয়ে গেল। ইয়েস, পুরো প্ল্যানটা শেষ করতে হবে 45 মিনিটের মধ্যে। কারণ ইউনিভার্সিটির ক্লাস থেকে শুরু করে ক্লাস 1 এর বাচ্চাদেরও 40 মিনিটের বেশি একটা না পড়ানো হয়। সেখানে আমি 2 ঘন্টা ধরে প্ল্যান শোনাই, তাহলে প্রথম 1 ঘন্টা এডুকেশন শুনতে শুনতে সেই রকম যখন তুমি এরপরে ইনকাম পার্ট শুরু করে সেটা কখন ছাড়বে মালটা, বহু চাচ্ছে। কি করে প্ল্যান ছোট করবো? এডুকেশন পার্ট 6 থেকে 7 মিনিট, হেলথ পার্ট 4 মিনিট, কোম্পানি ব্যাকগ্রাউন্ড 2 মিনিট। সব কোম্পানি নেবে বেশি কথা বলতেছি না, তোমার একটা ভয় লাগতে পারে যদি কোম্পানি না থাকে। হ্যাঁ, এক্ষুনি 500 টাকার স্ট্যাম্প পেপারে গ্যারান্টি দিয়ে লিখে দিচ্ছি। এক্ষুনি 500 টাকার স্ট্যাম্প পেপারে আমি লিখে দিচ্ছি। একটা কথা বলছেন, আমি থাকবো কিনা কালকে পৃথিবীতে ফার্স্ট ডাউট আছে, কারণ আজকে বাড়ি ফিরে যাওয়ার সময় কিছু হতে পারে, সেই নিয়ে আমি গ্যারান্টি দিচ্ছি না। কিন্তু হ্যাঁ, তুমি একবার আসার পরে তোমার সঙ্গে সিস্টেম কানেক্ট হয়ে যাবে, তুমি কোম্পানিতে ডাইরেক্ট পয়সা দিতে পারো। কোম্পানিতে আমার উপরে আরো অনেক সিনিয়র দিয়ে তোমার সাপোর্ট করতে, আমি থাকতাম কিনা তুমি থাকতে কিনা তাই নিয়ে কোনো গ্যারান্টি নাই। কিন্তু কোম্পানি যে থাকবো 25 বছর ধরে আছে এবং 50 লক্ষ পরিবার, জম্মু থেকে কন্যাকুমারী, আগরতলা থেকে গুজরাট, সারা ভারতবর্ষের অফিস আছে, স্টোর আছে, এই নিয়ে 100 না 1000% গ্যারান্টি এলো। যদি বলো স্ট্যাম্প পেপারে সই করে দিচ্ছি, যদি কোম্পানির কিছু হয় তুমি আমার বাড়িতে এসে ডবল পয়সা নিয়ে যাও, সঙ্গে ফাইন উইথ ইন্টারেস্ট। এই কোম্পানির ব্যাকগ্রাউন্ড নিয়ে করতে গেলে কোম্পানিটা ছোট করা হইব। এটা যে 2 বছরের কোম্পানি, তো 2 বছরের কোম্পানি হতো তাহলে করতাম 25 বছর। ভারতবর্ষের সমস্ত গভর্নমেন্ট সার্টিফিকেশন এর কাছে রয়েছে, রেজিস্টার অফ কোম্পানিতে রেজিস্টার, দুবাইতে, লন্ডনে, দেশে বিদেশে পুরস্কার প্রাপ্ত। 10টা মানুষ বোকা হইতে পারে, 1000 মানুষ বোকা হইতে পারে, 2000 হইতে পারে, 50 লক্ষ লোক 25 বছর ধরে বোকা হইতেছে। আর যদি বোকা হয় তাহলে বোকা কোটিপতি ভালো, চালাক ভিখারি ইচ্ছে। আমাদের এখানে আছে অনেক বোকা কোটিপতি, দেখো পাত্র বোকা কোটিপতি, এটা করে আমরা সব একজন বুদ্ধ করার প্রতি বোকা বলে আইছিল আর চালাক করে পালাই গেছে, তার 15,000 টাকা চাকরি করতে। ঠিক হ্যালো, বোঝা যাচ্ছে? হ্যালো, বোঝা যাচ্ছে? ঈশ্বর বোকা সহজ সরল মানুষকেই দেয়, চালাকের দেয় না। সঞ্জয়, তাহলে ম্যাক্সিমাম দেখা যাবে এখান থেকেই আমার অনেকটা সেল চলে যাবে। যদি নাও আসে তাহলে আমি অনেকটা মোটিভেট করে দিলাম তাকে। একটা কথাই আছে, এ নর্মাল সেলসম্যান টেল বলে, এ গুড সেলসম্যান এক্সপ্লেইন ব্যাখ্যা করে, এ গ্রেট সেলসম্যান মার্কেটিং পারসন ইন্সপায়ার। জামা বিক্রি করতেছে একজন সেলসম্যান, এই জামাটা না বেশ ভালো, এটা না অনেকে নিছে, কারণ না নিতে পারে, ভালো এটা দেখেন না। নর্মাল একটা গুড সেলসম্যান সে কি করবে, এক্সপ্লেইন এইটা কেন ভালো আপনারা বলতেছি। এই যে কটনটা, এটা ইজিপশিয়ান কটন, এই যে সেলাইটা, এটা ইন্টারলক মেশিন দিয়ে সেলাই করা, এই যে কালারটা, এখানে আমরা জার্মানির কালার ইউজ করি, এই জন্য 50 বার ধোয়ার পরও একই থাকতো কালার।
এই যে ইয়েটা, এই যে ফিজিক্সটা, ফিটটা, এটা ভীষণ স্মার্ট লাগে, স্লিম ফিট করে। এক্সপ্লেন, একজন গ্রেট সেলসম্যান যে কি বলবেন তার কথা কই, বেচা কেনা জিনিস পয়সা আপনি দিবেন আপনার ব্যাপার, কিন্তু এই শার্টটা আপনারা বললে আপনার গায়ের রংটা একটু চাপা কিন্তু মুখটা যথেষ্ট মিষ্টি, পার্সোনালিটির মধ্যে একটা ভীষণ পজিটিভ ব্যাপার আছে। এই শার্টটা আপনি নেওয়ার পরে যদি 5 জন না কয় যে কোন দোকান থেকে কিনছিস, তাহলে আমি ব্যবসা ছাড়ে দিতে যদি না করে। আমি আপনারা যেটা দিচ্ছি না, আমার কোনো প্রফিট নেই এখানে, আমি কেন আমাকে দিচ্ছি আপনাদের, পুরোনো স্টক ছিল বলে। কিন্তু আমি জানি যে মানে আপনি পড়ার পরে 10টা কাস্টমার আমার দোকানে আসবে। এর চেয়ে কম দামি মাল আমার কাছে ছিল, এটা 1200 টাকা 800 টাকার মালও আছে, কিন্তু আপনারা দিতাম না। আমি জানি আপনি অনেক স্ট্যান্ডার্ড কাস্টমার, আপনার চয়েস কি। আমরা এত লোককে ডিল করি, আমরা কাস্টমার দেখলেই বুঝতে পারছি। ছোট স্যারের জন্য জামাটা প্যাক করে দে, স্যার ক্রেডিট কার্ড দিতেন না অনলাইন? হ্যালো, ক্লিয়ার হচ্ছে? একজন গ্রেট সেলস পারসন কি করলো, ইন্সপায়ার, কি করলো, ইন্সপায়ার, এবং তার সঙ্গে ক্লোজ করলো, ক্লোজ সেলকে। তাহলে প্যাক করে, ছোট প্যাক করে দেবে, ওকে শুনলো না যে নেবেন কিনা, পেমেন্ট অনলাইনে করবেন না ক্রেডিট কার্ডে। এই শার্টের সঙ্গে ম্যাচ করে একটা প্যান্ট একটা টাই দিয়ে দিই, শুধু শার্ট কিনতে এসেছিল, দোকানদার আরো 2টা বেচবো। তাহলে ক্লিয়ার হচ্ছে না? কিন্তু আমরা কি করছি, শুধু এক্সপ্লেন, এই ডায়াবেটিস মানে এই ফিচার, এইখান থেকে পড়লে এইটা হইতো, এই কোর্সে এইটা আছে, করতে 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 যেইখানে সঞ্জয় এইরকম একটা রোজগার করার পরে ভাবো, যেই দিন এইখান থেকে তুমি তোমার প্রথম রয়্যাল এনফিল্ডটা কিনতে, বাড়িতে যখন মা নারকল দিয়া পূজা দিত, মায়ের চোখের জল পড়তো, এটা জল না মতি, ভাবো যেই দিন তুমি এখান থেকে রোজগার করে প্রথম দুর্গা পুজোর শাড়িটা বাইরে কিনে দিতা, বাবার জন্য একটা স্কুটি কিনে দিতে, যেই দিন মা বাবার বলতে দেখো 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 আমার ছেলে দিচ্ছে, সেই দিন আনন্দ যেদিন তুমিও এইরকম বার্তাভূমিকের মতন কোনো স্টেজে গিয়ে উঠছো, হাজার হাজার লোক তোমার জন্য হাত দাঁড়িয়ে দিচ্ছে, ওই দিকটা ভাবো সঞ্জয়, মনে হয় আই এম দ্য কিং অফ দ্য ওয়ার্ল্ড। সঞ্জয় যেখানে হারানোর কিছু নাই আর পাওয়ার এত কিছু আছে। তাহলে ক্লিয়ার হচ্ছে? তাহলে আমি কি করছি, তাহলে মোটিভেট। স্বপ্ন সবাই দেখে, কিন্তু স্বপ্নের জায়গাতে হবে। ইয়েস অর নো? হ্যালো, ইয়েস। কি ক্লিয়ার হচ্ছে না, হচ্ছে না? তাহলে প্রথম হচ্ছে আমাদের প্ল্যান শোটা আমরা এবার এইভাবে করবো, ক্লিয়ার হলো? তাহলে প্ল্যান শো যদি আমার ছোট হয়ে যায়, তাই এই প্ল্যান শো কোথায় করবো? রনে বনে জলে জঙ্গলে টিভি ফ্রিজে হাওড়া ব্রিজে, যেখানে লোক দেখিবে সেখানে প্ল্যান শো করিবে। হ্যালো, ইয়েস নো? প্ল্যান শো করার জন্য তিথি নক্ষত্র, 11টায় আসতে হবে, ডকুমেন্ট, শার্ট পরে আসতে হবে, লুঙ্গি পরে আসুন, ছেলে হাফ প্যান্ট পরে আসুন, কিছু যায় আসে না। হ্যালো, ইয়েস নো? আমার কথা হচ্ছে নাম্বার অফ প্ল্যান শো বাড়াতে হবে, লাগলে প্রসপেক্টের ঘরে ঢুকে অপারেশন সিন্ধুর, কি করবো, অপারেশন সিন্ধুর, ঘরে ঢুকে প্ল্যান শো করবো, তার জন্য অপেক্ষা করবো না, কারণ যদি প্রসপেক্টকে আনতে হয় তাহলে তার টাইম লাগবো, কখন ফ্রি, আমার টাইম লাগবো, আমি কখন ফ্রি, আপলাইন কখন ফ্রি, ফিক্সড হয়ে গেল 11টায় প্ল্যান শো। তুমি 3টায় প্ল্যান শো শুনতে চাও, হবে না। তুই যদি সন্ধ্যা 7টায় শুনতে চান, সকাল 9:30টায় শুনতে চান, দুপুর 1:30টায় শুনতে চান, কিন্তু একটা হাউস ওয়াইফ তো 1:30টাতেই প্ল্যান শুনতে চাইবে, কারণ ওই সময় সে ফ্রি হয়, কেন বাচ্চা স্কুলে চলে গেছে, হাজব্যান্ড অফিসে গেছে, তার ওই 11টা 12টা থেকে 4টে অব্দি টাইম। সে যদি বাড়ির বাইরে বেরোতে চায়, একজন হাউস ওয়াইফ, তাকে স্নান করা, চুল বাঁধা, জামা কাপড় পরা, একটা মেয়ে রেডি হতে কমপক্ষে 1/2 ঘন্টা 40 মিনিট লাগে, লাগবে। এখানে একটা মেয়ে একটা ছেলে তো না জামা প্যান্ট টি শার্ট পরে নিলাম, তাকে চুল বাঁধতে হবে, তাকে গুছিয়ে রাখতে হবে, বাড়ির দরজা জানলা বন্ধ করে আসতে হবে। কিন্তু যদি তার বাড়ি গিয়ে প্ল্যানটা দেখিয়ে দিই, সে যে বাড়ির ড্রেসে আছে সেটা বুঝেই শুনতে পারে। কিন্তু যদি প্ল্যান শোটাকে আমি বলে দিই ডকুমেন্ট, ফর্মালিটি, ইন্টারভিউ, তাহলে কিন্তু অফিস ছাড়া প্ল্যান শো আমি আটকে গেলাম, নাম্বার অফ প্ল্যান শো কমে যাবে। কিন্তু যদি আমি জাস্ট সিম্পল ইনভাইট এরকম করি, কি নাম, সঞ্জয়, সঞ্জয়টা কি করছিস, পড়াশোনা, এরপরে কি ভেবেছিস জীবন নিয়ে? যদি পড়াশোনাকে ডিস্টার্ব না করে যে খালি টাইম আছে, সেই টাইম দিয়ে যদি একটা এক্সট্রা দারুণ ক্যারিয়ার তৈরি করা যায়, একটা ফাটাফাটি রোজগার করা যায়, কেমন হবে? এই ব্যাপারটা তোর সঙ্গে আলোচনা করতে চাই। কাল আর পরশুর মধ্যে কোন দিন ফ্রি আছিস? কালকে সকাল 11টা, দুপুর 3টে, না সন্ধ্যে 7টা, কোনটা তোর জন্য কমফোর্টেবল? তোর বাড়িতে কালকে আসছে, একটা চা খাওয়াতে অসুবিধা নেই তো?
হ্যালো ক্লিয়ার হলো না? Yes. সিম্পল ইন মাইন্ড? Yes. কোথায় পালাবে ও? ওর ঘরে গিয়ে ঢুকছি তো, ইয়েস অর নো? Yes. একসঙ্গেই প্ল্যান শো করবো, প্ল্যান শো মানে কাকিমা সঞ্জয় তো পড়াশোনা করছে, এমনি কি ভাবে জীবন নিয়ে? আর কি তা খালি মোবাইল ঘাটে। না না কাকিমা, অ্যাকচুয়ালি ও জীবনে কিছু করার মতো লক্ষ্য খুঁজে পাচ্ছে না। আমিও ঘাটতাম, ওর মতন আমারও দোষ ছিল, যতক্ষণ জীবন লক্ষ্যহীন ছিল। তারপরে একজন আমি দাদারে পাইলাম যে আমার দারুণ একটা রাস্তা দেখালো কেরিয়ার কি করে তৈরি করতে হয়। ইয়েস, আসলে কাকিমা আমরা ইয়াং ছেলে তো, আমাদের মধ্যে এনার্জি প্রচুর। সেই এনার্জিকে যদি কাজে লাগানোর জায়গা না পাই, তাহলে আমাদের কাছে উপায় একটাই থাকে, যদি কাজে লাগানোর জায়গা পাওয়া যায় তাহলে কিন্তু আমরা অনেক কিছু করতে পারি। এই সুযোগটা পাওয়ার আগে আমিও এটা বুঝতে পারি। আজকে সঞ্জয় সঙ্গে এখন এরকমই একটা আলোচনা হলো। আপনিও চাইবেন তো জীবনে এগো, বড় হোক? ইয়েস, হ্যালো ইয়েস নো? Yes. সঞ্জয় যে মোবাইল আছে পকেটে, তার জন্যই 10-15 টাকা লাগে। কিছু করতে গেলে তো কিছু খরচ করতে হবে। চায়ের দোকান দিলেও 2 লাখ টাকা লাগতো, পান বিড়ি সিগারেটের দোকান করলেও 2-3 লাখ টাকা লাগতো। আজকে একটা দারুণ প্রজেক্ট আলোচনা করছে কিনা, আপনার একটু সহযোগিতার আশীর্বাদ লাগবে। আর জীবনে একবার মাত্র ওর পিছনে লাস্ট খরচা করতে পারবো। আশা করি এরপর থেকে ওর পিছনে আপনার কোনো টাকা খরচা করতে হইতো না, এরপরে ও সংসারে টাকা দিত। ইয়েস, কি ক্লিয়ার হলো না? না Yes. বাড়িতেই প্ল্যান শো করো, বাড়িতেই সঙ্গে সঙ্গে ফলো আপ করো, করতে পারবো তো? ইয়েস, তাহলে প্রতিদিন আবার একটা করে প্ল্যান শো লাগবে। যদি প্ল্যান শো এরকম 45 মিনিটের থেকে 45 মিনিটের হয়, তাহলে যে কোনো সময় প্ল্যান শো করা যাবে। Yes. তাহলে 2 ঘন্টা প্ল্যান শো করলে আমরাই তো ক্লান্ত হয়ে পড়ছি, দিনে একটা বেশি করার এনার্জি থাকছে না। প্রসপেক্ট যখন প্ল্যান শো করে বাইরে বেরোচ্ছে তখন বলছে হ্যাঁ বহুত চাটলো, সে দেখছে 4টা মিস কল এসে গেছে, খুলেই দেখছে নোটিফিকেশন কয়টা এসেছে। কারণ এখন বেশিক্ষণ একটা মানুষকে বসিয়ে রাখা যায় না। ক্লিয়ার? তাহলে Yes. আমাদের প্ল্যান শো কতক্ষণের মধ্যে শেষ করবো? 45 মিনিট। এবং সেই 45 মিনিটের মধ্যে 35 মিনিট প্ল্যান দেখাবো, আর বাকি 10 মিনিট টেস্টিমোনিয়াল। টেস্টিমোনিয়াল কার, বাইক, ट्रिप, रिकॉग्निशन, তার ফটো ভিডিও, কিন্তু जो दिखता है वही বলো। যদি একটা লোকের চোখের সামনে আমি বারবার করে এই জিনিসগুলো দেখাই, তার মধ্যে মোটিভেশন আসবে না আসবে না? আসবে। হ্যালো আসবে না আসবে না? আসবে। সবার মধ্যে স্বপ্ন আছে, প্রত্যেকটা মানুষ চায় এরকম একটা জীবন যাপন করা। ইয়েস অর নো? ইয়েস, আজ বলছেন ইয়েস নো? তাহলে আমাদের প্রথম সমস্যার সমাধান হলো যে প্ল্যান শোটা কিভাবে করতে হবে। এবং শুধু প্ল্যান শো নয়, আমি যে কথাগুলো প্ল্যান শো লাস্ট 15 মিনিট বললাম, ওটা প্ল্যান শো না ফলো আপ? তাহলে ফলো আপে আমাকে এগুলো কথা বলতে হবে। এবার ঠিক আমি শুধু এডুকেশন থেকে ফলো প্ল্যান শো দেখাচ্ছি, প্রবলেম কি হচ্ছে? ফলো আপে গিয়ে কি বলছি? কি যদি বলে এখন করবো না 2 মাস পরে করবো, কি বলবো? কোর্সের দাম বেড়ে যাবে, সিট শেষ হয়ে যাবে, আর কি বলবো? হ্যাঁ পার্সেন্টেজ। এইসব কথা। কিন্তু যদি তার কথা বলি সঞ্জয় আগের দিনও বলেছিলাম, প্রথম ফলো আপের জন্য জায়গা কিরকম বানাবো? সঞ্জয় আজকে যে তোমার প্রেজেন্টেশনটা দেখালাম, খুব অন্যায় কাজ করলাম তো? না সঞ্জয়, আগে তোমার থেকে জেনেছিলাম যে তোমার স্বপ্ন 15,000 টাকা মাসে না 1 লাখ টাকা মাসে। যদি তুমি বলতে 1 লাখ দরকার নেই, তাহলে বাকি প্রজেক্টে আমি তোমায় দেখাতাম না। শুধু কিভাবে এডুকেশন করে ক্যারিয়ার পাওয়া যায় সেই রাস্তায় দেখাতাম। তোমার স্বপ্ন ছিল বলেই আজকে আমি আমার সময় তোমাকে দিলাম। সঞ্জয় তুমি আসো না আসো, আমার কাজ এগিয়ে চলেছে এবং এগিয়ে যাবেও। তোমার বন্ধুর বিজনেসও তোমার জন্য আটকাবে না, কারণ ভারতবর্ষে কোটি কোটি লোক পড়াশোনা করে রোজগারের জায়গা খুঁজছে। ভালো ইয়েস নো? তাহলে সঞ্জয় আজকে যে তোমার সঙ্গে আমি 1 ঘন্টা আলোচনা করলাম, এবং আমার তোমাকে দারুণ একটা ছেলে লিখেছে যার স্বপ্ন দেখার সাহস আছে, যে মনে করে বাড়ি গাড়ি আমিও কিনতে পারি। এই জিনিসটা দেখে আমার তোমার সঙ্গে ভালো লেগেছে। যে আমি জানি তুমি আসো বা না আসো এই প্রজেক্টে, তোমার সঙ্গে একটা যেন সুসম্পর্ক থাকে। তাই জন্য সঞ্জয় কাল সন্ধ্যেবেলা যে তোমার বাড়ি একবার আসে একটা চা খাইতে, তারা দেবে না তো? বেশি না, চা খাইলেই হইতো। হ্যালো ইয়েস নো? সঞ্জয় এত বড় একটা প্রজেক্ট আলোচনা করার পর, এত সুন্দর একটা বন্ধুত্বমূলক ডিসকাশনের পরে যদি এইরকম হয়, আমি ফোন করতেছি তুমি তুলতেছো না, আমার দেখে তুমি পালাই যাচ্ছ, তাহলে আবার নিজের মনে এভাবে হয় আমি পুলিশ তুমি চোর, না উল্টোটা। আমি জানি তুমি সেরকম ছেলে নয়, তোমার চোখের দিকে তাকালেই বোঝা যায় তোমার কথার দাম আছে। তুমি আসলে বলবে হ্যাঁ, না আসতে পারলে বলবে না। তুমি মুখের উপর না বললে আমি ভীষণ আনন্দ পাবো যে তোমার মুখের উপর কথা বলা সবসময় হচ্ছে। এবং আমি জানি তোমার ক্যারেক্টারটা এইরকমই, তোমার চোখ খুব সেটা হচ্ছে।
বুঝছো? खुद ही को कर बुलंद इतना, खुद ही को कर कि चला जैसे तैसे, और उसके बाद खुदा खुद आके पूछेगा उतरेगा कैसे। এমন চড়িয়েছি এবার নামতে পারবে না, এই সব বলার ইচ্ছা থাকলেও বলাতে পারবে না, কি না? কারণ তখন তুমি যদি খুব হাই এক্সপেকটেশন থাকো, দেখ আমি জানি তুই এই কাজ করতে পারিস না, কেউ না আসুক তুই অবশ্যই আসবে, আমি জানি। Yes. সবার আগে তুমি আসবে না ভেবেছিলে, তোমার সম্বন্ধে এত বেশি সবাই চাই নিজের প্রশংসা রক্ষা করতে। ইয়েস অর নো? আমি তো আইতাম না। তাহলে সঞ্জয় কাল দেখা হচ্ছে, কিন্তু 20 মিনিট আমরা ডিসকাশন করবো তোমার বাড়িতে। আচ্ছা এই ডিসিশনটা নেওয়ার জন্য সঞ্জয় তুমি নিজেই নিতে পারো না কাউকে লাগবে? বাবার সঙ্গে ডিসকাস করতে হবে, ডিসকাস করতে হবে। সঞ্জয় জীবনে প্রথম গার্লফ্রেন্ডে ভালো লেগেছিল, বাবারা জিজ্ঞেস করে ভালো লেগেছিল? প্রথম গার্লফ্রেন্ডের সঙ্গে পার্কে গিয়ে যা যা করেছিল মাকে জিজ্ঞেস করে করেছিল? Don't mind সঞ্জয়, ওটাকে বন্ধুর মতো বললাম। প্রথম যখন বন্ধুদের সঙ্গে গাড়ি যাওয়া বাবারা জিজ্ঞেস করে বলেছিল কোন গাড়ি খাবো? সঞ্জয় বাবা মারে জিজ্ঞেস না করে কত খারাপ কাজ করতে, জীবনে একটা ভালো কাজ করবো নিজের পরিবারের জন্য, কেন মাকে ভালো শাড়ি দিতে চাই, পুরো পুজোয় পুরো পরিবারকে জামা কাপড় দিতে চাই, বাবা মাকে নিয়ে 4 ধাপ যাত্রা করতে চাই, বৃদ্ধ বাবাকে চাইছি খুব তাড়াতাড়ি তাকে কাজ থেকে রিটায়ার করিয়ে নিজের সংসারের দায়িত্ব নিতে। এই ভালো কাজটা জীবনে করতে চাই, বাবা মাকে না জানিয়ে কত খারাপ কাজ করেছি। একটা ভালো ডিসিশন আজকের দিনে প্রয়োজন বলে বাবাকে না জানিয়ে করা যাবে না। কারণ রোজগার করতে যাচ্ছে, চুরি করতে ডাকাতি করতে নয়, নিজের পায়ে দাঁড়াতে চলেছে। কি সঞ্জয় এর জন্য বাবা ডিসিশন রাখবে? হ্যালো, কি হচ্ছে না হচ্ছে না? যা যা ভাবতে পারে সব ভাবনা আমি ব্লক করে দিচ্ছি। আমাদের বলতে হবে, কিছু লোককে দেখি বের করছি, যদি না পারি সব প্রশ্নের উত্তর আমি দিয়ে দিচ্ছি নাকি? তোমার কাজ একটাই, 2 ঘন্টা টাইম দাও, একটাই কাজ করে একটা নাম লেখা, বাকি সব আমি বুঝে নেবো। তাহলে ওর মধ্যে যা যা ভয় সব কাটিয়ে দিচ্ছি, কি কাটিয়ে দিচ্ছি? কি ক্লিয়ার হচ্ছে? তাহলে ফলো আপে যদি আমি শুধু এডুকেশন নিয়ে না করে এই কথাটা বলি, কিন্তু 2 মাস পরে আসবো, ভাই 2 মাস পরে তুমি আসতে চাইলে আমি তোমার নিতে পারবো না, মানুষ কিছু মনে করো না। আমি চাইলেও তোমার কাছে আসতে পারবো না, 2 মাসের মধ্যে আমার এত বড় টিম হয়ে যাবে যে তোমার কথা আমার মনেও পড়বে না। 15,000 টাকা ডিসিশন নিতে 2 মাস লাগে, যেখানে বিয়ে করার ডিসিশন এক মুহূর্তে নিয়ে আমি কিছু না ভেবেই পালায় যাই নিয়ে, ও কিভাবে জানি না, কিন্তু উঠলো ভাই কখন যাই। কি ভাবছো যদি না পারো? আমি জানি টাকাটা প্রবলেম না, টাকা এক্ষুনি যদি গার্লফ্রেন্ড বলে তার মায়ের অপারেশনের জন্য 20,000 লাগবে, নিজের কিডনি বেচেও 20,000 টাকা দেওয়া। টাকাটা প্রবলেম না, একটু ভয় হচ্ছে। করা যাবে বলো? করা যাবে? আচ্ছা কি প্রবলেম? টাকাটা এখন নাই, কষ্ট থেকে জোগাড় করতে হবে, তাই ধরলাম এই টাকাটা জোগাড়ই করতে হবে। টাকাটা জোগাড় করা দায়িত্ব তোমার, কিন্তু যদি তুমি 3 মাস আমার ঠিক মতন টাইম দাও, তাহলে টাকাটা রোজগার কি করে করে তুমি তাড়াতাড়ি ফেরত দেবে তার দায়িত্ব আমার। তার জন্য কিছু কথা, দিনে 2 ঘন্টা টাইম আমার দিতে হবে, দিনে 8 ঘন্টা করে রাত্রেবেলা করে ট্রেনিং দেখতে হবে। জাস্ট 1 ফোঁটা লোকের নাম আমার দিতে হবে তোমার পরিচিত হয়ে, জাস্ট তাদের সঙ্গে কথা কি করে বলতে, হাই হ্যালো কেমন আছিস, 1 ঘন্টা বসতে চাই, একটু আলোচনা আছে, এইটুকুনি কাজ আমারে করে দেবে। তোমার লিস্ট থেকে 50টা লোকের সঙ্গে আমি বসার পরে যদি তোমার বিজনেস না হয়, তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি তোমার বিজনেস করিয়ে হবে। কি গ্যারান্টি দিচ্ছি? সবই তো ওই করবো। হ্যাঁ টাইমও দিত, হ্যাঁ ট্রেনিংও নিত, হ্যাঁ লিস্টও বানাতো, হ্যাঁ লোকেরও ডাকতো, বাকি কাম আমার আর কি, আমি তো এমনি করতাম, প্ল্যাটফর্ম বলো তো আমারই কাম, তার মুখ দিয়ে বলাই নিলাম। হ্যালো, ইয়েস না? তাহলে ইনকাম দেখিয়ে প্ল্যান শো করলে আমি এই ফলো আপ গুলো করতে পারবো, শুধু এডুকেশন দেখিয়ে প্ল্যান শো করলে আমি এই কথাগুলো করতে পারবো না, ঠিক কিনা? ভয় কি ইনকাম দেখাতে বলতে?
দাদা যদি ইনকামটা দেখার পরে 2-4 জন লোক না আসে বলে এটা নেটওয়ার্কিং, কোন সা এডুকেশন থেকে সবাই আসে? Yes. যদি বুঝলাম ইনকাম দেখে 2-4-10টা লোক বলবে না দাদা সব ঠিক আছে নেটওয়ার্কিং, সে জানি তো এইরকম লাইনটা করার পরেও 10 জনের মধ্যে 4 জনই আসবে, কিন্তু 4 জন আইলে 4টে বিজনেসম্যান আইবে। Yes. কিন্তু এডুকেশন দেখি 10 জনের মধ্যে 2টা আসে, তাহলে 2টা স্টুডেন্ট আসছে, বিজনেসম্যান নয়। ইয়েস অর নো? Yes. আমরা কি চাইছি, বিজনেসম্যান আসছে না স্টুডেন্ট আসছে? Businessman. আমি কি রোজ নতুন লোক খুঁজবো না তাহলে দিয়ে আবার বিজনেস করাবো? আমি কি এমন কোনো আম চাইছি যে বীজ দিয়ে আবার আম গাছ হইতো না, একবারেই শেষ? No sir. দেখে আমরা চাইছি একটা কলা গাছ আমি লাগাইবো, তারপর কলা বাগান সেই করবো। Yes. তাহলে ইয়েস নো? Yes. তাহলে তাই জন্য আমি আনবো আমার লাগবে বিজনেসম্যান। তোমরা শীতল খাও? Yes sir. Yes. কেন খাও? Yes. শীতলের গন্ধ ভালো লাগে তাই। যে খায় না কেন খায় না? যার ওই গন্ধ ভালো লাগে না তাই। যার নেটওয়ার্কিং এর গন্ধ ভালো লাগে সে আইবো, Yes. যার ভালো লাগে না সে আইবো না। Yes. কোন সা এডুকেশন দেখিয়ে সবাই আসে? ইয়েস অর নো? Yes. So, my dear friends, আমার একটা বক্তব্য থাকবে, না দাদা ও তো স্টুডেন্ট, তাহলে ওদের পয়সা দেখাবো? তুমি কে বাবা এইটা ভাবতাছো যে ও স্টুডেন্ট কি তোর পয়সা লাগে না? ও স্টুডেন্ট, ওর পকেটে ফোন নাই, ওর আইফোন 16 দেখলে জিপটা লক লক করে না, Yes. ওর কেএফসিতে খাইতে মন করে না, Yes. ও গার্লফ্রেন্ডের চুল স্ট্রেট করাতে পার্লারে নিয়ে যেতে চাই না, ও গার্লফ্রেন্ডের লগে বড় রেস্টুরেন্টে খাইতে চাই না। Yes. আই কি তারে ভাই চাই কি না? Yes. এই ও পয়সা কামাতে চায় না, ও স্টুডেন্ট। তোমার কি কইছে? ও গোয়া ঘুরতে চায় না, Yes. ও পার্টি করতে চায় না, Yes. ও ভালো ড্রেস চায় না, Yes. তাই না? স্টুডেন্ট পয়সা কামাবে না কিন্তু বয়ফ্রেন্ড মেনটেন করতো, পয়সা কামাইতো না কিন্তু গার্লফ্রেন্ড রাখতো। আজকের দিনে 15-16 বছর বয়সের ছেলেদের গার্লফ্রেন্ড থাকে, তাহলে 15 বছর থেকে যদি গার্লফ্রেন্ড মেনটেন করা যায় তাহলে 15 বছর থেকে মাথা ভাঙানো উচিত। Yes. আমরা তো আরো বলছি ইয়েস অর নো? Yes. এটা মন থেকে বের করে দাও, 2025 সবাই পয়সা কামাতে চায়। আর তুমি জানে বলছো তো স্টুডেন্ট, ও স্টুডেন্ট না, ওর কিছু করার নাই তাই ও পড়াশোনা করতেছে। ওরে আজ বল যে পড়াশোনা ছাড়া 30,000 টাকা চাকরি আছে, বলবে না চাকরি করতে? ওর পয়সা লাগে না মাল লাগে? আমরা ভুল ভাবতেছি ও স্টুডেন্ট। স্টুডেন্ট কারে কয় যে আইআইটির প্রিপারেশন নিচ্ছে, স্টুডেন্ট কারে কয় যে ক্লাসের টপার, বাকি যেগুলো আছে সেগুলো শুধু ডিগ্রি করার লোকে আছে। এই আছে কি করবো পয়সা থেকে? অন্তত পড়লে সরকারের তরফ থেকে কিছু পাওয়া যেত, কন্যাশ্রী যুবশ্রী কি কি দেয় না? ঠিক বলছি ভুল বলছি? স্টুডেন্ট বলে কাউরে আমরা এটা ভাববো না যে সে ইনকাম করতে চায় না। আজকে সব ইয়াং ছেলে মাল কামাতে চায়, কারণ লাইফস্টাইল কে তাড়াতাড়ি মোবাইল কিনে ফেসবুকে ফটো দেবে, Yes. ইনস্টাগ্রামে রিল বানাবে, Yes. কে ভালো জায়গায় বেড়াতে গিয়ে আগে স্ট্যাটাস দেবে, সবাই চায়। শো অফ এখন দাঁড়িয়ে সব স্টুডেন্টের মধ্যে আছে এই একই না। Yes. তাহলে আমি কেন তারা ভাবছি সে স্টুডেন্ট হবে? Yes. হবে? Yes. তাহলে বাবা মানে কি করে বলবো না আমার ছেলে তখন লেখাপড়া করতেছে? একদম ঠিক বলছেন, কিন্তু কাকু জানেন কি, যে ছেলে মেয়েটা ডাক্তারি পড়তে চাইব, ডাক্তারি পড়ার কবে থেকে শুরু হয়? 12 এর পরে, সায়েন্স পড়ার পরে মেডিকেলের পরীক্ষা দিতে হয়, কিন্তু যে মেডিকেলের পরীক্ষা দিব সে ক্লাস 9 থেকেই প্রিপারেশন শুরু করে। যে আইএএস হবে, আইপিএস হবে, পরীক্ষায় বসতে পারবে গ্রাজুয়েশনের পরে, কিন্তু যারা মনে করবে আইএএস আইপিএস হবে তারা 11 থেকেই এক্সট্রা পড়াশোনা শুরু করে। তারা জানে কলেজের পড়াশোনা, স্কুলের পড়াশোনা দিয়ে আইএএস আইপিএস। আপনার ছেলে 2 বছর পর রোজগার করবে, আমিও তাই বলছি, এখন রোজগার করার কি আছে? কিন্তু রোজগার করার জন্য যে স্কিলটা লাগবে সেই দিন ইন্টারভিউতে গেলে যেগুলো জিগাইবো যে তুমি কি টিম ম্যানেজমেন্ট জানো, ম্যান ম্যানেজমেন্ট জানো, কমিউনিকেশন স্কিল জানো, সেদিন সে বলতে আমি জানি না, তখন আরো 2 বছর লাগবে সেইগুলো শিখতে পারে, আরো দেরি হয়ে যাবে। Yes. আমি বলছি এখন রোজগার না করুন, শুধু স্কিল ডেভেলপমেন্ট করুন, অ্যাটিটিউড ডেভেলপমেন্ট, পার্সোনালিটি ডেভেলপমেন্ট। কাকু একটা চাকরিতে প্রমোশন কার হয়? একটা ব্যাংকে একজন থেকে কর্মচারী 1 লাখ কাম করে, একজন থেকে ম্যানেজার সে 20 জনের কাম করে, একজন থেকে সিনিয়র ম্যানেজার সে 100 জনের কাম করে। হ্যালো ইয়েস নো? Yes. একজন শুধু কর্মচারী আর একজন ম্যানেজার। কেন ম্যানেজার কথাটার মানে কি? ম্যানেজ করতে পারে সেই হয় ম্যানেজার। যত ভালো ম্যানেজমেন্ট স্কিল তত সিনিয়র ম্যানেজার।
একদিন সিনিয়র ম্যানেজার, রিজিনাল ম্যানেজার, জোনাল ম্যানেজার, তারপরে ম্যানেজিং ডাইরেক্টর, যে কোম্পানিকে ম্যানেজ করে। কি ম্যানেজ করতে হয়? ম্যান ম্যানেজমেন্ট, টিম ম্যানেজমেন্ট, টাইম ম্যানেজমেন্ট, কোয়ালিটি ম্যানেজমেন্ট। কোন লোকের কি কাম দিতে হবে, যার মধ্যে যত বেশি সে তত বড় অনুষ্ঠান হবে। আপনার ছেলেরা আমি এখন বলতেছি না যে রোজগার করবে, এখন ওই ম্যানেজমেন্ট স্কিলগুলো শিখবে। সঙ্গে যদি একটু অত পয়সা আসে ইনসেন্টিভের মতন, খারাপ কি কাকু? স্টুডেন্ট অ্যাকাউন্টে জমা করবো, আগামী দিনে যদি মনে করে বিদেশে পড়তে যাবে, সেই পয়সাটা কেমন লাগবে? আজকের দিনে কোনো কোম্পানি ইন্টারভিউ নেওয়ার আগে জিজ্ঞেস করে কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স। তারা চায় ফ্রেশার, আমার সঙ্গে চায় এক্সপিরিয়েন্স। আজকে আমাদের অর্গানাইজেশনে কাজ করলে সেখান থেকে এক্সপিরিয়েন্স সার্টিফিকেটও পাওয়া যায়। তাহলে ইয়েস অর নো? Yes. আমাদের অর্গানাইজেশনে পরপর প্রমোশন হয়। আপনি যদি বলেন পয়সার দরকার নেই, কোনো দরকার নেই, শুধু ট্রেনিং গুলো নিন। আর তারপর যদি কিছু আসে সেটা আপনি দেখবেন, না দান করে দেবেন কোনো অনাথাশ্রমে। আপনাদের দরকার নেই, অনেক গরিব মানুষের তো দরকার আছে। হ্যালো, বলা যাবে হ্যালো? Yes. প্রথম আমরা 1-to-1 কেই জোর দিচ্ছি, কারণ এখানে সবাই তো হল প্যাঞ্চ করে না। হলের ব্যাপারে তোদের সঙ্গে একদিন ডিফারেন্টলি আমি ডিসকাস করবো। আজকে আমি আগে চাইছি 7 দিন 7টা প্ল্যান, 7 ডে 7 ডে 7.2. হ্যালো, ক্লিয়ার হচ্ছে? Yes. ক্লিয়ার হচ্ছে? Yes. হলেও করতে পারি, কিচ্ছু না। হলে 10 জন বসে আছে, একজনকে তুলবো। আজকে আমি সবাইকে জিজ্ঞেস করতে পারছি না, আপনাদের মধ্যে যেকোনো একজন যে আমাকে একটু সহযোগিতা করবেন। সঞ্জয়, তুমি জীবনে কি করতে চাও? আজকে আমি সবাইকে জিজ্ঞেস করলাম না, আমার মনে হয় এই ঘরে সবাই আমরা সঞ্জয়েরই মতন, কি তাই তো? Yes. কি ভাই, 15,000-এর চাকরি করতে হয় বাধ্য হয়ে, কিন্তু স্বপ্ন 1 লাখ করে দেওয়া যাবে। আমি কি ঠিক বলছি? Yes. তাহলে একজনকে জিজ্ঞাসা করলাম, করে সবাইকে জেনারেলাইজ করে দিলাম। আমি জানি এই ঘরে সবাই যারা বসে আছে বাধ্য হয়ে ছোট চাকরির কথা ভাবি, কিন্তু ইচ্ছে কিন্তু জীবনের নিজের গাড়ি চলা। Yes or no? Yes. শুধু করা নয়, সেটা যদি 30 বছরের মধ্যে, 35 বছরের মধ্যে হয়, 60 বছর বয়সে বাড়ি বানালাম, এরপর তো ঘাটে যাওয়ার সময় হয়ে গেছে। গাড়ি কিনলাম 55 বছর বয়সে, তখন ডায়াবেটিস হয়ে গেছে। পয়সা রোজগার করলাম 50 বছর বয়সে, তখন হাঁটুতে ব্যথা, কে নিয়ে যাবে আমাকে লাদাখ? আরে ইয়েস নো? Yes. ক্লিয়ার? বলে শুরু করে। তাহলে এইটা গেল। এবার আমার এটা ক্লিয়ার যে আমি প্ল্যান কিভাবে করবো, রেজাল্ট পাবো কম সময়। এবার কাজ কি? ইনভাইট করে ক্রিয়েট করবো। ঠিক আছে, মানে ইনভাইট কিভাবে ক্রিয়েট করব? ইনভাইট কিভাবে ক্রিয়েট করব? প্রথম কথা, যদি কাউকে এইভাবে প্ল্যান শো শুনিয়ে আনি, তাহলে প্রথমেই তার কি ক্লিয়ার থাকবে যে আমাকে ব্যবসাটা করতে হবে। ইয়েস অর নো? ইয়েস অর নো? Yes. আমার প্ল্যান শো ফলো আপে যদি বিজনেস, ইনকাম, ড্রিম এগুলো থাকে, তাহলে সে প্রথমেই কিন্তু বিজনেসম্যান আসছে। আমার ফার্স্ট সুবিধে। স্টুডেন্ট হয়ে এলে যেটা প্রথম অসুবিধে, যে সে বলে আমি তো পড়তে এসেছি, তাহলে বেশি চাপাচাপি করা যায়। সেকেন্ড, আমার কাছে নতুন জয়েনিং যেই করলো, ডেট অফ জয়েনিং যেই দিনই হলো, চেষ্টা করবো সেই দিনই আমি যেন প্রথম ফলো থ্রু যাতে করতে পারি। ফার্স্ট ফলো থ্রু। ফলো থ্রুতে একটা কথা পরিষ্কার করে মাথায় রাখবো, আমি আজকে পুরো ফলো থ্রু শেখাচ্ছি না। আমরা ফলো থ্রুতে কি কি বলি একজনকে, যখন কাউকে বেসিক ট্রেনিং দিই বা ফলো থ্রু করি, কি কি জিনিস স্যারে বলি? Why part, self-sense, Hmm. B part, organization background, হুম D part, Pro part, so PSL, and four basics, business building, finance, housing, plan building, then inviting for this. সব বললাম, 2 ঘন্টা ধরে ফলো থ্রু করলাম। তখন যাওয়ার পরে সে বললো আসি তাই। আবার বলছি, পুরো ফলো থ্রু করলাম, তারে গরম করতে পারলাম না, স্বপ্ন দেখাতে পারলাম না, চোখটা ছলছল করলো না যে জীবনে এগুলো পাইতে চাই, তাহলে আমার পুরো ফলো থ্রুটাই বেকার। আমি ইতিহাসের প্রফেসর নই, শোনো, লাস্ট 25 বছরের কোম্পানি ব্যাকগ্রাউন্ড তোমারে কই? আমাদের 25টা অফিস আছে, আমাদের 250টা ডিপার্ট আছে, 500টা সেন্টার আছে, আমাদের কোম্পানি অনেক সার্টিফিকেট পাইছে। তাহলে খুব ভালো, তাহলে আমি আসি। কি বোঝা গেল? তাহলে প্রথম ফলো থ্রুর উদ্দেশ্যটাকে ক্লিয়ার করি।
এর উদ্দেশ্যটা কি? ফলশ্রুত উদ্দেশ্য এগেইন ইন্সপায়ার। এজ এ লিডার আমার কাজই হচ্ছে একটা মানুষরে ইন্সপায়ার করা। অনুপ্রাণিত করা। আমার সামনে বসবো আর মনে আগুন লাগবো না, হইতে পারে না। আমি এমন একজন মানুষ, আমার সামনে বসার সঙ্গে সঙ্গে তার স্বপ্নগুলো যেন জেগে ওঠে। সঞ্জয়, ওয়েলকাম টু স্মার্ট ভ্যালি। তাহলে প্রেজেন্টেশনের সময় তোমাদের বলেছিলাম যে কি করে মাসের লাখ টাকা রোজগার করা যায়। রাইট? 15,000-এর জাল জুটিও এমনিই পাওয়া যাইত, তাই না? তাহলে এবার আমাদের জার্নি শুরু হচ্ছে কি করে আমরা সেই মাসে 1 লাখ টাকা রোজগারে পৌঁছাবো। সঞ্জয়, 1 লাখ টাকা রোজগারে পৌঁছানোর জন্য আমরা এখানে কয়েকটা ভাগে ভাগ করে নেবো। যে প্রথম কি করে আমি মাসে 15,000 টাকা লেভেলে 15 থেকে 20-তে পৌঁছাবো, তারপরে কি করে আমি 40 থেকে 50-এ যাবো, তারপরে কি করে আমি ইনকাম থেকে 1 লাখে যাবো। ওইখানে আটকাবো না সঞ্জয়। এরপরের আড়া থাকবে কি করে ইনকাম থেকে 2.5 থেকে 3 লাখে পৌঁছাবো। তারপরে থাকবে কি করে সেটাকে আমি 6 লাখ পার মান্থে নিয়ে যাবো। তারপরে থাকবে এর সঙ্গে বোনাস আমি কি করে অ্যাড করবো। এবং এখানেও আটকাবো না সঞ্জয়। এখান থেকে 10 লাখ পার মান্থ কি করে করা যেতে পারে, বছরে 1 কোটি করে রোজগার হয়, সেইখানেও যাইবে, এখানেও আটকাবো না সঞ্জয়। এরপরে 3টে আইডি দিয়ে সেই ইনকামটাকে বছরে 3 কোটি দিক করে যেতে পারে, আমরা সেটাও আলোচনা করবো, কিন্তু স্টেপ বাই স্টেপ। প্রথম দিনই তাকে একটা বড় পিকচার দেওয়া দিলাম যে কোনো এলি জায়গায় তুমি আসোনি, এই অর্গানাইজেশনের এই সিস্টেমের দম আছে যে বছরে কোটি টাকাও রোজগার করা যায়। তাও স্বপ্ন দেয়। Yes. ইয়েস নো? Yes. তার জন্য সঞ্জয় সবার আগে আমাদের কাজ যে এখানে চাকরিতে যেটা হয় যে আগে তুমি মাইনে পাও, তারপর ডিসাইড করো কি কিনতে পারবে। আমাদের উল্টো, আমরা আগে ডিসাইড করি কি কিনতে চাই, সেই অনুযায়ী আমরা ইনকাম সেটা করে নিই। বলো ইয়েস নো? Yes. Yes. ফার্স্ট উই ডিসাইড হোয়াট উই ওয়ান্ট টু বাই, দেন উই মেক থিংস হ্যাপেন। আমরা তারপর সেটাকে করে দেখাই। তার জন্য সঞ্জয় আরেকটু ডিটেলসে আমার তোমার জীবনের গোলগুলো কিন্তু লাগবে। যে আগামী 1 বছরের মধ্যে তুমি প্রথম কি কিনতে চাও, 2 থেকে 3 বছরের মধ্যে তুমি জীবনে কি চাও, 5 বছরের মধ্যে কি চাও, 7 থেকে 8 বছরের মধ্যে কি চাও, 10 বছরের মধ্যে জীবনে কি চাও। তার জন্য সরকারে আমাকে তোমার সঙ্গে একটু তোমার ডিটেলস একটু আলোচনা করতে হবে। তোমাদের বাড়িটা এখন কেমন, যদি কিছু মনে না করো, বাবা কি করে, কেমন রোজগার, তোমরা ভাই বোন কয়জন, বোন আছে বা দিদি বা দিদি আছে, তাহলে দিদির বিয়েও তো সামনে একটা আছে। তাহলে শুধু গাড়ি বাড়ি টাকা পয়সা তো নয়, সংসারের দায়িত্ব একটা বড় জিনিস। তাহলে দিদির বিয়ের একটা বাজেটও সেট করতে হবে। মোটামুটি কয় বছর টাইম আছে দিদির বিয়ের জন্য? হ্যাঁ, আমি ধরলাম এই জায়গায় গিয়ে আমার একটা সিস্টার ম্যারেজ, আমার একটা বড় জায়গা, মানে বাবা মার শারীরিক অবস্থা কীরকম, তাদের কোনো বড় অসুস্থতা বা কিছু, কিন্তু তার জন্য হতে পারে ভেবে রাখতে হবে যে আগামী 5 বছরের মধ্যে আমি ফ্যামিলির মেডিকেল যাতে একটা ভালো জায়গায় করাতে পারি তার ব্যবস্থা আমায় রাখতে হবে। Yes. সঞ্জয়, যদি কিছু মনে না করো, তোমার জীবনে কোনো রিলেশনশিপ মানে খুব কোনো কুইক কমিটমেন্ট যে একই সেম বয়সী রিলেশনশিপ দাদা বছর 5-এর মধ্যে বিয়েটা করতেই হবে, অ্যাকচুয়ালি তাহলে আমি তোমার গোল চারটাকে সেইভাবে রেডি করতে পারবো এবং সেইভাবে কীভাবে কাজ করতে হবে আমাকে বলতে পারবো। এরকম যদি কোনো তাড়া থাকে, এখন আজকে যদি নাও বলতে পারো, আস্তে আস্তে মন খুলে আমাকে বলো, আমরা সেই অনুযায়ী প্ল্যান করে দেবো। ভালো ক্লিয়ার হচ্ছে? Yes. তাহলে ওর ডেটাবেস লোড করছি আমি সব অ্যাসোসিয়েট এলো, আমরা কি করি? হ্যাঁ, চলে আসো, আজকে তোমার ড্রিম সেট করাই দিই। আচ্ছা, আমারই ড্রিম নাই। হ্যালো, ইয়েস নো? Yes. তো আমরা একটা অ্যাসোসিয়েটকে সবার প্রথম খুব ভালো করে জানবো, তারপরেই আমরা তাকে সমস্ত কিছু করবো। যাই হোক, এবারে অবভিয়াসলি একটা অ্যাসোসিয়েটকে তুমি যা যা বললে সবই শেখাবো, কোম্পানি ব্যাকগ্রাউন্ডও বলবো, 17টা পিন লেভেল সেটাও বলবো, ইনকাম, বোনাস, ট্রিপ। কেন আমরা যখন প্ল্যান দেখিয়েছি তখন শুধু কি দেখিয়েছি? কমিশন। কি কি দেখাইনি এখনো? বোনাস দেখাইছি, পিন লেভেল দেখাইছি, মাল্টিপল আইডিতে ইনকাম দেখিয়েছি, হ্যালো দেখাইনি তো, রিটেল ইনকাম দেখিয়েছি, ন্যাশনাল ট্রেড, ফরেন ট্রেড। তাহলে আমাকে সবটা দেখাতে হবে, কিন্তু তবেই একটা লোক বুঝবে এখানে শুধু পয়সা না, আরো এত কিছু আছে। হ্যালো, ইয়েস নো রাজু? ক্লিয়ার হচ্ছে? তাহলে আমাকে প্রথম কারণ শুধু অনেক ক্ষেত্রে হচ্ছে 1-2 মাস আছে কোনো জানি না এখানে পিন বলে কিছু হয়, এখানে বোনাস বলে কিছু আছে,
75 লাখ অব্দি বোনাস পাওয়া যেতে পারে। এখনো সে জানেই না যে রুবিতে বোনাস 4,30,000, স্যাফায়ারে বোনাস 7 লাখ, ডায়মন্ডে 16 লাখ, ক্রাউনে 26 লাখ। সে যাবে না, আমি কেন ধরে নিচ্ছি যে সে যাবে না? সে যে পার্থভৌমিক নয়, কি করে তুমি বলতে পারো? আর স্বপ্ন থাকতে পারে অনেক বড়, হয়তো আমার চেয়েও বড়। হ্যালো, ইয়েস নো? আমাকে তাকে ধরে রাখবো, সমস্ত পিন লেভেল আমি দেখাবো। বোনাস, এসপিএল ফরেন ট্রিপ, হ্যালো ক্লিয়ার হচ্ছে? Yes. আমাদের বিবিপিএল ন্যাশনাল ট্রিপ, তোমাদের সাপোর্ট টিমের আসিস্টার টিমের যে লোকাল ট্রিপ, গ্যাংটক, গুয়াহাটি, শিলং এগুলো হয়, এই সমস্ত কিছু ব্যাপারে তাকে বলবো। তবেই তো সে মোটিভেট হবে ইনভাইট করার জন্য, কাজ করার জন্য। Yes. শুধু 3 জন 1500, এটা একটা লোককে মোটিভেট করবে না। কারণ শুরুর দিকে 1500 টাকা, 3000 টাকার কোনো টাকাই নয়। শুরুর দিকে তাকে মোটিভেট করবে গ্যাংটক ট্রিপ। হ্যালো, ইয়েস অর নো? Yes. কি অংশ ছেলেকে বেড়াতে ভালোবাসে, তাকে মোটিভেট করবে কোম্পানি ট্রিপ। হ্যালো, ইয়েস? Yes. তো আমি একটা জিনিস মনে রাখবো, এর সঙ্গে সঙ্গে বাকি যা যা তোমরা বলছো, কম্পিউটার কোর্স, ভ্যালু ফর মানি, রাইট, যাবতীয় সবই বলবো। কিন্তু মনে রাখবো, প্রথম দিকে যদি আমি প্রচুর এগুলো সব বলে ফেলি, কারণ এগুলো কোনোদিন একটা বলার পরেই সব বুঝে মাথায় রেখে পণ্ডিত হবে না। যত দিন যাবে কোম্পানি সম্বন্ধে তত জানবে। শুরুর দিকে আমি ঠিক ততটুকুনি ওকে দেবো যেটুকুনি শুনলে ও ইজিলি ইনভাইট করতে পারবে। ইনভাইট করার জন্য কি লাগে? আমি একটা ফাটাফাটি প্রজেক্টে আছি, যেখান থেকে দারুণ ক্যারিয়ার গঠন যেতে পারে। 45 মিনিট সময় লাগে ডিসকাস করতে। কাল ফ্রি আছো না পরশু ফ্রি আছো? পুরো ডায়লগ স্ক্রিপ্ট ওকে শিখিয়ে দেবো, এদিক ওদিক বিভিন্ন কথা নয়, ঠিক কাস্টমার কেয়ারের মতন। স্যার, আমি আইসিআইসিআই, গুড মর্নিং স্যার, এটা কি রাইট টাইম আপনার সাথে কথা বলার জন্য? আমি আইসিআইসিআই ব্যাংক থেকে কথা বলছি। আপনি আমাদের ভ্যালুয়েবল কাস্টমার, অ্যাকাউন্টে 2 টাকা আছে, তাও আমাদের ভ্যালুয়েবল কাস্টমার। আপনার সঙ্গে আমাদের এক্সিকিউটিভ একটু 5 মিনিটের মিটিং করতে চাই। সেই জন্য স্যার কালকে না পরশু দিনটা ঠিক হবে, আমার টাইম নেই, পড়াবো কি? পড়াবো না স্যার, আপনার দিনটি শুভ হোক। স্যার, আপনার নাম রাজুদেব না? স্যার, আমি এসেছি ব্যাংক থেকে কথা বলছি। এটা কি সঠিক সময় আপনার সাথে কথা বলার জন্য? স্ক্রিপ্ট ও ফোন তোলে, গালি খায়, আবার একই কথা। স্যার, হ্যালো, ইয়েস নো? পার ডেও 100টা কল করে, তার মধ্যে 90টাই গালি খায়। 5টা অ্যাপয়েন্টমেন্ট পায় হয়তো, তার মধ্যে একজনের ওপর অ্যাকাউন্ট পড়ে বা ক্রেডিট কার্ড নেয়। আবার পরের দিন সকালে আবার 100টা কল করে, এই সব কিছু করে 15,000 টাকা। আর আমরা দিনে 5টা করে কল, সেটাও করি না এই বিজনেসে। আর আমরা চাইছি সপ্তাহে 1.5 লাখ, মাসে 6 লাখ ইনকাম। কি ক্লিয়ার হচ্ছে না? হচ্ছে না? আমাদের কাজের পরিমাণ অত্যন্ত কম, আমরা প্যাশন নেই, আমরা পাগল, আমরা জুনি, এইটা ছাড়া কোনো অন্য কিছু করতাম না, এইটাই করতাম। স্মার্ট ডেভেলপ নাম্বার 1, কিন্তু এইটারও করতাম না ঠিক মতো। অন্য কিছু করবো না, কিন্তু স্মার্ট ভ্যালু করবো না, এটা দিন অবস্থা। বললে ভালো করে করবো, আবারও বলছি, চলো, ইয়েস নো? ইয়েস নো? তো তার জন্য আমি সবার প্রথম কি করবো, আমার কাজই হচ্ছে জুনিয়রের কাছ থেকে ইনভাইট বের করা, ফলো থ্রু অবজেক্টিভ করে রাখবো। ফলো থ্রু একদিনে কখনোই সব হবে না, ফলো থ্রুও কোনো 2 ঘন্টা নয়, ছোট ছোট ফলো থ্রু। কেন জুনিয়র ছেলে, তাকেও যদি 2 ঘন্টা বসে ট্রেনিং দাও, ধো পড়াশোনা ছেড়ে আইনা, এখানে কত জিনিস আমার শিখতে হইব। সিম্পলি করো, চলো, ক্লিয়ার হচ্ছে না? হচ্ছে না? এবং ফলো থ্রুকেও দরকার নেই এখন কপি পেনে লিখে সব করতে হবে। লাগবে ফলো থ্রুতেও বেশি কথা হবে ড্রিম নিয়ে। ভালো সঞ্জয়, যে কথাটা বলেছিলাম, তাহলে তোমার কি দরকার? তুমি বলে প্রথম 1 বছরের মধ্যে কি নিতে চাও? এই বাইকটা নিতে চাও। সঞ্জয় কোন মডেলের বাইক? লাল, অসাধারণ, রয়্যাল এনফিল্ড, বিউটিফুল, আমারও দারুণ পছন্দ। কত দাম এখন? 1,70,000। ধরলাম তার ডাউন পেমেন্ট করতে লাগবে 40,000। হ্যালো, ইয়েস অর নো? সঞ্জয়, দিনটা ভাবো যেদিন তোমার চশমা পরে প্রথম রয়্যাল এনফিল্ড নিয়ে শোরুম থেকে তুমি বেরোচ্ছ, নিজের ফেভারিট টি শার্টটা ওই দিন পরেছো, সেখানে রিলস বানাচ্ছ, ফিলটা করো, কেমন লাগবে? ক্লিয়ার হচ্ছে? তবে ড্রিমকে ভিজুয়ালাইজ করো, যত ড্রিম ভিজুয়ালাইজ হবে তত ক্লিয়ার। এইটা করে আমার প্রথম কাজ। তাহলে সঞ্জয় যদি এইটা করতে হয়, তাহলে সবার প্রথম আমাদের যে কাজটা করতে হবে, সঞ্জয় ফটাফট এক্ষুনি বসে আমাদের একটা 50 জনের নাম বানিয়ে ফেলতে হবে। তার জন্য সঞ্জয় আমাদের কাছে ফ্রেন্ডস থিওরি, FRIENDS, ফ্রেন্ড মানে বন্ধু। বন্ধুর মধ্যে সঞ্জয় কি কি আছে না, বন্ধুর মধ্যে অনেক বন্ধুর সার্কেল আমাদের ডিফারেন্ট আছে। তার মধ্যে F1, সেটা কারা পক্ষে না, F1 হচ্ছে আমার সেম কলেজ, সেম ডিপার্টমেন্ট। সঞ্জয়, তুমি কিসে পড়ো? ধরো বললাম বিকম সেকেন্ড ইয়ার, তাহলে সেকেন্ড ইয়ারে তোমার কতগুলো স্টুডেন্ট আছে তোমার ক্লাসে? কয়জন থাকে একটা ক্লাসে?
50 জন 30 জন 50 জন। আমি ধরলাম তুমি ওইখান থেকে সঙ্গে 20 জনের নাম লিখবে যাদের সঙ্গে রেগুলার ওঠা বসা। F2 বিকম কিন্তু ফাইনাল ইয়ার, তোমার সিনিয়র ক্লাস, কিছু ছেলেদের তুমি চেনো তো? yes হ্যালো ইয়েস অর নো? Yes. সেইখান থেকে সঞ্জয় 10 জনের নাম লিখবে। ফার্স্ট ইয়ার, জুনিয়র, এদের তো আরো ইজি ইনভাইট করা, কেন ফার্স্ট ইয়ারের উপর সেকেন্ড ইয়ার একটা দবাও বানাতে পারে, তুমি সেইখান থেকে 10 জনের নাম লিখবে। সঞ্জয় তুমি বিকমে, কিন্তু তোমার কলেজে বিএসসি আছে তো? বিএসসি এর মধ্যে ফিজিক্স আছে, কেমিস্ট্রি, Yes. ম্যাথমেটিক্স, বায়োসায়েন্স, Yes. হ্যালো ইয়েস অর নো? Yes. কম্পিউটার সায়েন্স। Yes. তাহলে সঞ্জয় এইরকম ডিফারেন্ট ডিপার্টমেন্টে গিয়ে বন্ধুত্ব করতে হবে, প্রত্যেক ডিপার্টমেন্টের থেকে আমার কাছে 5টা করে নাম চাই। কেন বলছি না এক ডিপার্টমেন্ট থেকে 50 জন? সঞ্জয় আমরা একটা জায়গায় গিয়ে একটা ক্লাসে গিয়ে আমি ওই ক্লাস থেকে দুটো জয়েন করাবো, কলা গাছ পুঁতে দেবো, তারপরে বাগান নিজেই হবে। Yes. Yes. হ্যালো ইয়েস অর নো? Yes. আমি এক জায়গায় 10টা টম্বু ফেলবো না, আমি 10টা জায়গায় একটা করে ফেলবো, তারপরে সেখান থেকেই লাস্ট হবে। হ্যালো ইয়েস নো? Yes. সঞ্জয় এরপরে তুমি তোমার বন্ধু বিসিএ যারা করে আছে না কিছু বন্ধু, Yes. বিবিএ পড়ছে, হোটেল ম্যানেজমেন্ট, সঞ্জয় নার্সিং, ডিপ্লোমা, আইটিআই, বিভিন্ন ডিপার্টমেন্টের নাম দেবো, বলে হ্যাঁ বিবিএ দুজন আছে। সঞ্জয় সেই তুমি এইচএস এ কোন স্কুলে ছিলে? একটা স্কুলে পড়তে, সেইখানে তোমার সঙ্গে জানা ছিল সবাই একই কলেজে এসছে, তাহলে এইচএস এ পড়েছো কিন্তু ডিফারেন্ট কলেজ, এইখান থেকে 10 জনের নাম দেবে। সঞ্জয় তুমি ক্লাস 10 যেখান থেকে পড়েছিলে সবাই তো এইচএস এ কমার্স নিন, সেখান থেকে সায়েন্স কমার্সে, এইখান থেকে 20 জনের নাম দেবে। সঞ্জয় তোমার পাড়ার বন্ধু, তোমার খেলার বন্ধু, জিমের বন্ধু, ছবি আঁকতে যাও, এনসিসি করেছো, ওকে বিভিন্ন ক্লু দেবো আমি, তখন ওর 2-4টে করে নাম মনে করবে। ইয়েস অর নো? Yes. হ্যালো ইয়েস নো? Yes. তাহলে এইভাবে করে আমি লিস্ট করব। সঞ্জয় তোমরা তোমার বাবারা কয় ভাই? 2 ভাই। কাকার ছেলে মেয়ে কি করে তারা? মায়েরা কয় ভাই বোন? তাহলে মাসির ছেলে, মামুতো দিদি। সঞ্জয় তোমার বাবারা কয় ভাই? বা ঠাকুর দাদারা কয় ভাই? তাহলে বলতে পারছি? Yes. তাহলে তোমার ঠাকুর দাদা, তোমার বাবার কাকা তো ভাই কারা কারা? তাদের ছেলে মেয়ে। সঞ্জয় বিয়ে বাড়িতে এইভাবে নিমন্ত্রণ করে না, দাদা মানে মামার ছেলে, ওনা একটু এরকম। সঞ্জয় নাম লিখতে বলছি, জয়েন করাতে বলছি না, কাকে ডাকবে, কখন ডাকবে, কিভাবে ডাকবে, সব আমরা ডিসাইড করে দেবো। তোমার কাছে শুধু নামটা লেখা, ডোন্ট প্রিজাজ কে আসবে, কে আসবে না। আমরা ডিসাইড করবো কাকে নেবো কাকে নেবো না। এখন শুধু নামটা লেখো। কারণ তুমি এতটা জুনিয়র, তুমি এখন বুঝতে পারবে না কাকে নেওয়া দরকার, কাকে আগে কাকে পরে, সব আমরা ডিসাইড করে দেবো। ক্লিয়ার হচ্ছে? Yes. ক্লিয়ার হচ্ছে? Yes. তাহলে হবে লিস্ট। Yes. ভালো করে মনে রাখবো, কেউ কিন্তু লিস্ট বাড়ি গিয়ে বানাবে না, বাড়ি যাওয়া মানেই মোবাইল ফোন, সোশ্যাল মিডিয়া, লুঙ্গি ডান্স। আজকে অমুক ভাবি ফ্রি আছে, তুমি ফ্রি আছো? হ্যাঁ, যাবতীয় নেগেটিভিটি সোশ্যাল মিডিয়া, তাই কি না? Yes. গেম, অ্যাডিকশন। তাহলে কাউকে আশা করবে না যে ও বাড়িতে গিয়ে লিস্ট বানাবে, কারণ লিস্ট বানানোর সময় মোটিভেশন দরকার, আর বাড়িতে ওই মোটিভেশনের এনভায়রনমেন্ট থাকে না। হ্যালো ইয়েস অর নো? Yes. ওর নাম লেখা রাখবে না, এ না করবে, এ একটু বেশি বলবে, এ পয়সা নেই, এ আবার বেশি পয়সা আলা, এ পড়াশোনায় বেশি ভালো, এ আবার একদম ভালো না, এ কালা, এ মোটা, এ কথা বলতে পারে না, এ ও নাম লেখার আগেই প্রিজাজ করে। Yes. সামনে বসে যখন ও নাম লিখবে তখন তাদেরকে আমি গরম করে দিয়েছি, মোটিভেট করে দিয়েছি ও নাম লিখবে। ক্লিয়ার হচ্ছে? Yes. এবং এই নাম লেখার প্রসেসটা প্রথম 7 দিন রেগুলার করতে হবে। 5 দিনে 50টা লিখলাম, আবার পরের দিন। তাহলে কালকে সঞ্জয় আমরা দেখা করছি, কাল কলেজ কখন? তাহলে কলেজের আগে একবার চলে আসবে না কলেজের পরে? বেশিক্ষণ না, 20 মিনিট এলেই হবে। সব সময় বসতে গেলেই 1 ঘন্টা লাগবে এমন কথা। কলেজের আগে বলো 8 ঘন্টা ঘুরে যেতে। শুনে দেখি কলেজের আগে যদি একটা মোটিভেশন নিয়ে কলেজ চায়, তাহলে কিন্তু কলেজে গিয়ে প্রসপেক্টিভ করবে। Yes. কলেজে গিয়ে ইনভাইট করতে না পারুক করুক, যে ডিপার্টমেন্ট ওর বন্ধু নেই সেখানে গিয়ে বন্ধুত্ব বানাবে। তুমি ফিজিক্স অনার্স না? হ্যাঁ, তোমাকে রোজ দেখি, তোমার বাড়িটা কোথায়? তুমি ওই দিক দিয়েই তো আসো মনে হয়। হ্যালো ইয়েস অর নো? Yes. মাঝে মধ্যে আমিও বাইক নিয়ে এসেছি, তোমাকে পিক আপ করে নেবো। তুমি ইংরেজি কার কাছে পড়ো, আমি না ভালো ইংরেজি টিচার করি, তোমার নাম্বারটা দাও তো। তাহলে ও যদি মোটিভেশন নিয়ে যায় কলেজে, তাহলে ওকে কিন্তু কলেজে নতুন লিস্ট বানাবে। হ্যালো ইয়েস অর নো? Yes. কি করবে?
List বানাবে। ইনভাইট করার আগে কিন্তু ভালো লিস্ট বানাতে হবে, কারণ ইনভাইট যত বেশি লিস্ট বিল্ডিং যত বেশি, ইনভাইটের কনফিডেন্স তত বেশি থাকবে। Yes. আমাকে বলে যে ঢিল ছুঁড়ে আম পাততে, আমাকে 10টা ঢিল দিয়েছে, 2টা 3টে 4টে মেরেছে, আম পড়েনি, এবার 2-3টা বেঁচে আছে, আমি কনফিডেন্স নিয়ে মারবো না ভয় ভয়ে মারবো? তাই তো আর, কিন্তু আমাকে যে 100 ঢিল আছে, একবারে 10টা করে মারবো, 2টা তো লাগবো। ইয়েস অর Yes. আমার কাছে প্রচুর লিস্ট আছে, প্রথম 20টা একটাও জয়েন করে নেয়, 30টা একটাও জয়েন করে নেয়। আমি বলো ভাই 200 লোক আছে তো, তোকে কি বলেছি 100 দিন 100 প্ল্যান, তারপরে 50 দিন 50 প্ল্যান, 50টা প্ল্যান দেখানোর পরে জয়েন না করে আমি 10টা জয়েন করবো। এর হচ্ছে কনফিডেন্স। Yes. তুই 50টা দেখে প্রথম তাসের বান্ডিল দিয়েছি 52টা তাস, তোর কাজ কি 4টে এক্কা খুঁজে বের করা, কি খোঁজা? প্রথম 10টা তাস খুঁজলাম, এক্কা পাইনি, কি করবো? একটা নাই এর মধ্যে, পরের 10টা খুঁজলাম পাইলাম না, তারপরে 10টা পাইলাম না, লাস্ট 40টা 48টা হয়ে গেছে, এরপরে বাকি 4টে তো একাই হইব। 50টা লিস্ট বিল্ডিং আমি তোকে গ্যারান্টি দিচ্ছি, যদি প্রথম 40টাও না হয়, শেষ 10টা জয়েন করলেই করবে, নাহলে আমি দেবো জয়েন। কিন্তু এতক্ষণ ওয়েট করতে হবে না, শরীরে হতে পারে প্রথম 5টা 7টা 10টা মিস হবে, কারণ তোমার এখন অ্যাটিটিউড তৈরি হয়নি, কনফিডেন্স তৈরি হয়নি। হলো ইয়েস অর নো? Yes. ওই জন্য প্রথমে ডট বল খেলতে হবে সন্ধ্যা, প্রথমেই 4-6 মারা দরকারি, ক্রিজে টেকো। কত নতুন ক্রিকেটার এসে প্রথমে রান চায় না, প্রথমে সেট হতে চায়। হ্যালো ইয়েস অর নো? Yes. সুইং কেমন বুঝতে চায়, পিছে কোথায় গর্ত আছে বুঝতে চায়, তুমি প্রথমে বোঝো যে লোক কি বলে না করে। আমি চাইবো সঞ্জয় প্রথম 10টা ইনভাইট করে নো শুনে আসো, আমি বলবো মেরা সেরা সঞ্জয়। Yes. আফগানিস্তান টিম 10টা ম্যাচ খেলে হেরে এসেছে, কিন্তু জেতা শিখছে যে কিভাবে একদিন অস্ট্রেলিয়াকে হারাতে হয়। Yes. আজ থেকে 10 বছর আফগানিস্তান শুধু হেরেছে, হারেনি, জিততে কিভাবে হয় সেটা শিখেছে। সঞ্জয় জীবনে দুটো জিনিস হয়, হয় আমরা জিতি, নয় আমরা শিখি। ও বলবে হারি, ওটা হারি না, হয় জিতি না হয় শিখি। এই যে কটা লোক তোমার সঙ্গে জয়েন করবে না, তারা তোমাকে বিজনেসটা শিখিয়ে দেবে। Yes. বিরাট কোহলি যে কবার আউট হয়েছে, সে কবার শিখেছে কিভাবে আউট না হতে হয়, ওই বলে। হ্যালো ইয়েস নো? জানতে কিভাবে নেগেটিভ প্রোটেকশন দেবো? সঞ্জয় ল অফ অ্যাভারেজ, 10 জনকে ডাকবো, 8 জন আমার কাজের না, 2 জন কাজের, রাজি? Yes. Yes. 80-20 সঞ্জয় বলে থাকে জানি। শপিং মলে 10টা লোক ঢুকলে 5 জন শুধু সেলফি তোলার জন্য যায়, 3 জন এসে হাওয়া খাওয়ার জন্য যায়, 1-2 জন যায় ভালো ব্যাকগ্রাউন্ড পাওয়া যাবে, আর 2 জন কিনতে যায়। এটা সব জায়গায় নিয়ম সঙ্গে, আমাদের বিজনেসের একই নিয়ম। ওই Yes. হ্যালো ভাই, হচ্ছে কিভাবে তৈরি করবো? Yes. ওই সে তোরা বলতে পারে দাদা 5 জন তো ইনভাইট করলাম, একটা হইলো না। আমি তো বলেছি 8টাই না, সবাই 5টা হয়েছে। হ্যালো ক্লিয়ার হচ্ছে না, হচ্ছে না? Yes. এবার প্রথম দিন ফলো তুললো, দ্বিতীয় দিন আবার কাজ কি, আবার সঞ্জয়কে পরের দিন ডাকলাম। তাহলে সঞ্জয় 50 জনের লিস্ট হয়ে গেছে, ভেরি গুড। কাকে কাকে লিখেছো? কলেজ, ডিপার্টমেন্ট, বন্ধু, রিলেটিভ? না দাদা মানে রিলেটিভ কোনো ব্যাপার না সঞ্জয়, চলো আমরা এখানে বসে পড়ি। কোন কোন রিলেটিভের সঙ্গে তোমাদের সম্পর্ক খুব ভালো, তোমার রিলেটিভের মধ্যে কোন ভাই বোনগুলো তোমরা খুব পজিটিভ, পাড়ার বন্ধু, খেলার লিস্ট, এনসিসি। আবার ওই দিন বসলো, আবার 20টা 30টা লোক তুললাম। এবং যাওয়ার আগে তাহলে সঞ্জয় আজকে এই 50 জনের মধ্যে কোন 5 জনের সঙ্গে তো কথা বলা যেতে পারে, আমি বলছি না ইনভাইটই করতে হবে, জাস্ট কথা বলা। হাই, কেমন আছো, কি করছো, পড়াশোনাটা একই কি ভাবনা, ক্যারিয়ার নিয়ে কোনো ভাবনা আছে, এইটুকুনি কথা বলা, বলে আমাকে রিপোর্ট দেবে রাত্রেবেলা এসে কে কি বললো। ক্লিয়ার হচ্ছে? Yes. রাত্রেবেলা বল, সঞ্জয় কার সঙ্গে কথা হলো আজকে? হাই হ্যালো ফ্যামিলি চিটচ্যাট কজনের সঙ্গে হলো, কি বললো, কে কি বললো, ক্যারিয়ার নিয়ে কি ভাবনা। ক্লিয়ার? সঞ্জয় কাল সকালবেলা কলেজ থেকে আসার পরে 15 মিনিটের জন্য ওকে একলা ছাড়বই না, নতুন জন্মানো বাচ্চা। প্রথম যখন একটা বাচ্চা জন্মায়, প্রথম 10 দিন 15 দিন কি করা হয়, এই গর্ভও যদি জন্মায় আমাদের ইচ্ছা করছে জামার বোতাম খুলে দিই, কিন্তু ছোট বাচ্চাদের পুরো কাপড় দিয়া ঢেকে রাখতে হয়। কেন? 2 কিলোর মাল পেটের মধ্যে ছিল, গরম এনভায়রনমেন্ট, বাইরে বেরিয়েছে, ওর জন্য এটাই অনেক ঠান্ডা, নাকি না? প্রথম 15 দিন বাচ্চা, 1 মাসের বাচ্চা, 2 মাসের বাচ্চা, ও খাবে বলতে পারে না, শুশু করবে বলতে পারে না, পেটে ব্যথা বলতে পারে, ওরা একটাই সিগন্যাল, মা ও সফটওয়্যারটা ডাউনলোড করে
যে বলে, খিদে পেয়েছে খিদে উঠছি শুধু করছে পেটে ব্যথা হইতেছে বা এরর কোড ডিটেক্ট করার চেষ্টা করে ডিকোড করার নতুন জয়নি হইতে পারে না এখন ভালো করে বুঝতে পেরেছো ওর একটাই কাজ ফোন তুলবো না ফোন তুলে কেমন আছিস সঞ্জয় হ্যাঁ ঠিক আছে দাদা গুড মর্নিং সঞ্জয় হ্যাঁ গুড মর্নিং ভাইরাস আটা হয়েছে চারটে খাইছে নেগেটিভ হ্যালো ইয়েস তো গুড এই তো সঞ্জয় মুক্ত হচ্ছে ভেরি গুড এই তো চাইছিলাম Yes. হ্যালো ক্লিয়ার হচ্ছে না হচ্ছে না Yes. বললাম আমরা সঞ্জয় কাল সকালে আসো কিচ্ছু কথা আমরা গল্প করবো কালকে একটু তোমার সঙ্গে এবার কথায় কথায় বের করবো কালকার সঙ্গে কথা হচ্ছে কে কি দিয়েছে ডোজ হ্যালো ইয়েস Yes. সঞ্জয় বাউন্সার কে এসছো Yes. এই তো মাঠে নেমেছো হ্যালো ক্লিয়ার হচ্ছে Yes. বক্সিং খেলতে নেমেছে সঞ্জয় প্রথমে অ্যাটাক নয় প্রথমে ডিফেন্স এখন শুধু মার খাবে খালি ব্লকটা ঠিক মতো নামবে রক্ত নামবে নাকটা না ভাবে তারপরে অ্যাটাক শিখবে হ্যালো ইয়েস নো Yes. ইয়েস নো Yes. আবার পরের দিন আসবে আবার 20টা নাম্বার আবার আজকে বলবো আজকে 5 জনকে সঞ্জয় ফোনে কথা বলবো 2 দিন 3 দিন